ঠিক আছে, এই মাইক্রোফোনটাও অন আছে। এখন বলেন দেখি কিভাবে কি বুঝছেন। আচ্ছা, তো আচ্ছা, প্রথম কথা, হ্যাঁ, আমরা তাহলে এখানে যা যা আছে এগুলো সব আর কি ট্রান্সপোজ করে চিন্তা করব। তাইলে এখন হ্যাঁ, এটা আসলে আমার নিজেরই মনে নাই জি তাহলে কেমনে বানাচ্ছেন। তো আমাদের জি দেখতে হচ্ছে এরকম হবে, এরকম টাইপের। এখানে মনে হয় মাইনাস আছে, বাট ওটা আসলে ম্যাটার করে না। ওইটা তো স্যার এমিলিয়ান গ্রুপের কারণে পজিটিভ হয়ে যাওয়ার কথা না, মানে মানে যে জিনিসটা তো আমরা হ্যাঁ, মানে এটা এমিলিয়ান না, আসলে মানে আপনার বাইনারির মধ্যে আসলে ম্যাটার করে না, সেই জন্য। হ্যাঁ, বাইনারির জন্য আর কি -0 তো 0ই, আর -1ও আসলে 1। ঠিক আছে, কারণ মানে মাইনাস, আচ্ছা আচ্ছা, এইভাবে লিখলাম, এইভাবে আসলে অনেক কিছুই বোঝা যায় না, বাট এখানে ডিমেনশনটা একটু লেখাটা জরুরি। হ্যাঁ, টল ম্যাট্রিক্স হবে তো। আচ্ছা, আপনারা হচ্ছে যে এই ইন্ডোকেশনটা হচ্ছে এন কে ডি, তাই তো? হ্যাঁ, সো এখন তাহলে এটার মানে কি বুঝাচ্ছি? আমি বুঝাতে চাচ্ছি হইল যে আমি কে কিউ, আচ্ছা কিউবিট বলে ফেলতেছে, কে বিট ইনফরমেশনকে এন বিটে এনকোড করতে যাচ্ছি। আচ্ছা, আমাদের এই কাজটা করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে মানে, আচ্ছা, লিনিয়ার কোডের কাজ কি? জি এর কাজ খুবই সিম্পল। জি এর কাজ হইতেছে আমাদের যে মেসেজটা আছে, এই মেসেজটাকে, আচ্ছা এটাকে এম দিয়ে লিখতো নাকি দিয়ে লিখতো জানি না। আচ্ছা, ইনফ্যাক্ট আমি আমাদের নোটেশনেই ব্র্যাকেট নোটেশনে লিখি, ঠিক আছে, যদি এটা লেখা উচিত না। হ্যাঁ, বাট এটা আসলে কমপ্লেক্স ভেক্টর স্পেসের জন্য, বাট এটা তো আসলে আমরা বাইনারি ইউজ করছি। ঠিক আছে, আমরা এইভাবেই লিখি, অসুবিধা নেই। আচ্ছা, না, কারণ একটু পরে আবার ড্যাগার ম্যাগার দিব, তখন আসলে ঠিক আছে। তো হ্যাঁ, না মানে হ্যাঁ, বাট আবার কমপ্লেক্স কনজুগেট থাক, সমস্যা নেই, এখানে সব রিয়েল নাম্বারের কাজ হচ্ছে, তো থাক, সমস্যা নেই। ঠিক আছে, অসুবিধা নেই, চেঞ্জ করা যাবে দরকার হলে। তো আমাদের মেসেজটাকে জি দিয়ে গুণ করলে এটা আমাদের সি বা কোড ওয়ার্ডটা জেনারেট করবে। তো এইটা হইল আমাদের 4/1 একটা ম্যাট্রিক্স। এইটা হইল আমাদের ধরেন, আচ্ছা মানে সরি, আমি তো এক্সাম্পল দিয়ে বলে ফেললাম। আর এটা হচ্ছে n/1 একটা ম্যাট্রিক্স। সো বেসিক্যালি জি এর কাজ হইল এ একটা মানে কে ডিমেনশনাল ভেক্টর স্পেসকে এন ডিমেনশনাল ভেক্টর স্পেসে ম্যাপ করে। ঠিক আছে, শেষ। মানে যেরকম ধরেন প্রজেকশন হইলে কি হইতো, প্রজেকশন করে কি, যেমন 3 ডিমেনশনাল ওয়ার্ল্ডের একটা কোনো কিছুকে আমি 2 ডিমেনশনে প্রজেক্ট করি। তো এইটার উল্টা এখানে, বেসিক্যালি এখানে লোয়ার ডিমেনশন থেকে হায়ার ডিমেনশনে যাইতেছে। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে, আচ্ছা আমি একটু কিছু জিনিস ক্লিয়ার করে বলবো। তবে দেখি তাহলে জি এর সাইজটা কি হওয়া লাগবে এটা ম্যাচ করার জন্য? n/k হওয়া লাগবে। এখন ঠিক হয়ে গেছে। সো বেসিক্যালি হচ্ছে এনটা রো থাকা লাগবে, কেটা কলাম থাকা লাগবে। ঠিক আছে, এবং বেসিক্যালি উপরে যেই আইডেন্টিটিটা হবে এটা আসলে k/k আইডেন্টিটি। ঠিক আছে, সো এইটা লিখে দেওয়া যাবে 1 0 0 4, তাই তো, 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। এইটুকু হইলো আমাদের আইডেন্টিটি পার্টটা গেল। আচ্ছা, এরপর আমাদের আরও 3টা রো আসবে, রাইট? 7টা যেহেতু হওয়া লাগবে আর কি। তো ওইটাকেই আমরা আর কি যে এ বা মাইনাসে অমুক তমুক লিখছে আর কি। আচ্ছা, এখন এইটা কিভাবে লিখতেছেন এটা আসলে আমার নিজেরই ভালো মতো মনে নেই। স্যার হচ্ছে কি, আমরা যে রিডার লিখছি কিভাবে অ্যাড করবো ওইটার উপর ডিপেন্ড করে। যেমন মনে করেন আমরা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, একটা কাজ করেন, কথা বললেই মাইক ইউজ করেন, দুইটা আছে। যেমন আমাদের ইয়েতে কি ছিল, উঁচু করে ধরেন, উঁচু করে ধরেন, না না মানে মাইক। আচ্ছা আচ্ছা, যেমন আমাদের ইয়ে কি ছিল, এটা যদি কোড ওয়ার্ডটা হয়, এটাই তো। সো এখন আমরা যদি এনকোড করলে কি হবে? যেমন নেক্সটটা যদি আমরা এইভাবে করি, x2 + x3 + x4, দেন x3 + x4 + x1, x1 + x3 + x2 সাপোজ। দেন আমরা আর কি বেসিকলি, যেমন এখানে কি হইতেছে,
2 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার হইতেছে, সো এখানে আমি আর কি 1 1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এইটা ঠিক আছে, এটা ট্রু। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটা ঠিক এটার আছে। উপরে আর কি ডিপেন্ড করে আর কি জেনারেটরটা বানায়, আমি এটা হ্যাঁ হ্যাঁ জিনিস হ্যাঁ, জানছি। না না, এটা ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। আচ্ছা, আমি মনে করছিলাম যে আপনি হয়তো মানে এরকম কিছু চাচ্ছিলেন যে হ্যাঁ, মানে এটা আসলে কোড স্পেসিফিক, ঠিক আছে। জি এর জেনারেশনটা হচ্ছে কোড স্পেসিফিক, যে আমি হচ্ছে কিভাবে রিডান্ডেন্সিটা অ্যাড করবো সেটার উপর। ওইটা যদি করতে চান তাহলে ঠিক আছে, বাট আদার দ্যান দ্যাট মানে প্রসেস হচ্ছে এটা, যে মানে হ্যাঁ মানে আমার আচ্ছা ওকে, এখানে দুইটা জিনিস আগে বলি। সেটা হচ্ছে যে প্রজেকশন অপারেশন করলে ওই যে 3D থেকে যদি 2Dতে নিয়ে আসি, 3D কোনো অবজেক্ট থাকলে ওটা মানে 3টা ডিমেনশন থাকলেও দিন শেষে ওইটা প্রজেক্টেড হয়ে একটা 2 ডিমেনশনাল আসবে। কিন্তু এইটা কে ডিমেনশন থেকে কে ডিমেনশনাল একটা ভেক্টর স্পেসকে একটা লার্জার এন ডিমেনশনাল ভেক্টর স্পেসে নিয়ে যাচ্ছে, কিন্তু পুরা ভেক্টর স্পেস কিন্তু স্প্যান করবে না। না করতেছে না, হ্যাঁ, রাইট। এর মধ্যে র্যাঙ্ক হচ্ছে 4, রাইট। স্টিল এটার র্যাঙ্ক মানে এটা র্যাঙ্ক বলা উচিত না, মানে dimension বলা যায়। হ্যাঁ, জি এর র্যাঙ্ক আর কি। জি এর র্যাঙ্কে আসলে এটাই বোঝায় যে আসলে আমাকে কোথায় ম্যাপ করবে, তো কত ডিমেনশনে ম্যাপ করবে। তো হ্যাঁ, ওইটা আসলে কেই থাকবে, ইউ আর কারেক্ট, ঠিক আছে। তো হ্যাঁ, এইভাবেই আসলে করা হয়, এটা ট্রু। সো এখন এইটা আপনার হ্যাঁ হ্যাঁ, এই আইটাই হচ্ছে কি উপরে পড়ছে আর এই পিটার নিচে হ্যাঁ 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 এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ছিল। সো বেসিক্যালি আর কি এইগুলো আর কি এইভাবে বানানো হয়। তো রিডান্ডেন্সিগুলো আসলে আপনি কাজ করবেন কীভাবে? সো এইটাও আসলে কেন এটা দিতেছে, আমি যেটা হয়তো বলার চেষ্টা করছি যে এইটাই কেন নিলাম, ঠিক আছে। তো হ্যাঁ, এইখানে আর কি আপনার আরও কিছু কাজ করে তারপরে এই জায়গাটায় আসতে হবে, ঠিক আছে। প্রথম কথা, দিস ডিপেন্ডস অন হোয়াট মানে কী বলে, আপনি কোন ধরনের কোড ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। এবং এইটাই আসলে মানুষজন বেসিক্যালি কষ্ট করে বাইর করছে এত বছর ধরে, যে এইগুলা লিস্ট প্রবাবলি এইখানেই আছে। এই যে ধরেন এই যে বিভিন্ন রকমের কোড আছে, এগুলো আমি ঠিক আছে। এইগুলোর পয়েন্টই হচ্ছে মানুষজন যে এক একটা বানাইছে, যেমন রিড সলোমন কোড প্রচুর ইউজ হয়, আপনার হচ্ছে সিডিটিডি এইগুলাতে আর কি প্রচুর ইউজ হইতে, এখনও নিশ্চয়ই কোথাও না কোথাও ইউজ হয়, ঠিক আছে। তারপরে মানে সবগুলারই আসলে কাজ আছে, ঠিক আছে। তো এবং এগুলো হচ্ছে সব ক্লাস অফ কোডস, ঠিক আছে। এবং এইটার মধ্যে ওই যে দেখেন হ্যামিং কোড একটা ক্লাস, হ্যামিং কোড, যে এক্সাম্পলটা দেখতেছেন এটা হ্যামিং কোড, এটা একটা হ্যামিং কোডের এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এটার কাভারটা কি আপনার কাছে নাকি? আচ্ছা, কই রাখলাম? না না, মানে মাইক ইয়ের কাভার। হ্যাঁ এটা হ্যাঁ, আমরা হ্যামিং কোড দেখাইছিল আমাদের। এই কোডটা হচ্ছে হ্যামিং কোডের, মানে ও যে এই যে স্কিমটা লিখলো, এনকোডিংটা হচ্ছে হ্যামিং কোড, এই স্কিমটা হচ্ছে হ্যামিং কোডের। এটা ছাড়া অনেক ধরনের কোড আছে। কোন ভিডিওটা? ওইটা এত ইয়ে ছিল। আচ্ছা, আমি আসলে ওইটাতে পুরোপুরি দেখি নাই, বাট হ্যাঁ ওইখানে মানে আমি দেখছি আসলে অনেক আগে, এবং ওইটা প্রবাবলি হচ্ছে যে এই কোডের এক্সাম্পলটাই মনে হয়েছিল, হ্যামিং কোডের এক্সাম্পলই মনে হয় ওখানে ছিল, রাইট? ওইটাতে আরো অনেক গিজিবিজি করে আছে। আচ্ছা আচ্ছা, মানে হ্যামিং কোড কিন্তু একটা ক্লাস অফ কোডস, এটা কিন্তু এমন না যে এরকম 7-4ই হইতে হবে, ঠিক আছে। এরকম আরও অনেক আছে, ঠিক আছে। তো যেটাই হোক না কেন, লিনিয়ার কোড হইতে গেলে তার স্ট্রাকচার হচ্ছে এই রকমের হইতে হবে, ঠিক আছে। এবং বেসিক্যালি এই জিনিসগুলো কি হইতে হবে, এইটা এখান থেকে না করে আমরা এইচটার উপরে দেখলে ভালো হয়। সো আচ্ছা, প্রত্যেকটা কোডকেই ইউজুয়ালি মানে প্রত্যেকটা লিনিয়ার কোডকে আইদার জেনারেটর কোড দিয়ে বলা যায়। আপনি যদি আমাকে বলে দেন যে আচ্ছা এই জেনারেটর ম্যাট্রিক্সটা বলে দেওয়া যায়, তাহলে আমি বুঝে ফেলবো যে কোন কোডের কথা বলতেছেন, বা ইনফ্যাক্ট নাম না জানলেও অন্তত ওইটা দিয়ে সব কাজ করতে পারবো। আর অল্টারনেটিভ ওয়ে হচ্ছে এইচ বা প্যারিটি ম্যাট্রিক্স দেওয়া। প্যারিটি ম্যাট্রিক্সের নাম হচ্ছে, বা প্যারিটি চেক ম্যাট্রিক্স আসলে এটার কারণ কি, যে আপনারা যেটা বললেন, যদি একটা ভ্যালিড কোড হয় তাহলে ওইটা 0 দিবে, ঠিক আছে। এবং এইটা তো হচ্ছে 7/1 ডিমেনশন, আচ্ছা, বা জেনারিকভাবে লেখা হচ্ছে হ্যাঁ n/1। এইটার ডিমেনশনটা কত? এটা k/1। হ্যাঁ, এটা আসলে হ্যাঁ n-k/1। হ্যাঁ আচ্ছা, আসতেছি কেন এটা হবে, এগুলো একটু চিন্তা করতে হবে।
এইটা হচ্ছে সিনড্রোম, রাইট? মানে জিনিসটা হচ্ছে আমার এখানে হচ্ছে n মাইনাস কে টাইমস এ, ঠিক আছে? তো তাহলে আর কি হবে, তো যদি 0 হয় তার মানে কোনো অসুবিধা নেই। তো এখন আমার এমন একটা ইরর যদি থাকে, কোনো একটা ইরর যদি ঢোকে, তাহলে ওইটার উপরে কি বলে, এই প্যারিটি ম্যাট্রিক্সটা যদি চালাই তাহলে কি হবে, যেহেতু এটা একটা এটা 0 আসবে আর ওইটার একটা 0 আসবে, সো এইটাই থাকে আসবে, রাইট? আচ্ছা, তাহলে আপনি যেই ইররগুলা ধরতে চাচ্ছেন এইটাকেই আর কি বেসিক্যালি সিনড্রোম বলা হয়, ঠিক আছে? তো লেট কেন তো আসেন, এইটাকেই আসলে আমাদের সিনড্রোম বলা হয়। তো এখন এই যে সিনড্রোম কেন বলতেছি, কারণ ওই যে রোগ, এটা দেখে বুঝবো যে কী ধরনের রোগ হচ্ছে। এখন আপনার নিশ্চয়ই এমনভাবে সিনড্রোমটা সিলেক্ট করতে হবে যাতে করে আপনার লাইকলি যেই ইররগুলা সেইগুলা যাতে ঠিকঠাক করা যায়। মানে লাইকলি ইরর বলতে কি বোঝাচ্ছি, যেরকম আপনি হ্যামিং কোড 743 হ্যামিং কোড, এই কোডটার ডিস্টেন্স হচ্ছে 3। তার মানে এই 7টা বিটের যে কোনো একটা বিট যদি উল্টাপাল্টা হয়ে যায় ও কারেক্ট করতে পারে। আচ্ছা, এটা কখন কারেক্ট করতে পারবো? যখন আমরা এই যে প্রত্যেকটা যে 7টা ডিফারেন্ট মানে 7টা বিটেই যে ইরর হইলো, এবং আসলে অনেক কেস আছে তো অ্যাকচুয়ালি, রাইট? মানে প্রত্যেকটা, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমার কোড কতগুলো আছে, আমার কোড আছে হচ্ছে 2^4টা, কারণ মেসেজ আছে হচ্ছে 2^4টা, সো এটার করেসপন্ডিং কোডও আছে এতগুলা, টাইমস আমি আবার ধরেন মানে যদি একটা ইয়ে করতে যাবে, ধরেন সবগুলা কোড লিখলাম, তারপরে এবার প্রত্যেকটার আবার একটা করে বিট চেঞ্জ করে করে দিলাম, তো মানে বুঝতেছেন অনেকগুলো পসিবিলিটি আছে। তো সবগুলো থেকেই বেসিক্যালি আই হ্যাভ টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা আমার অমুক বিটটাতে ইরর হয়েছে, মানে সিনড্রোমটা দেখে আমাদেরকে বুঝতে হয়, মানে সিনড্রোম নাম দেওয়া হয়েছে যে রোগ দেখে আমাদের ওষুধটা নির্ণয় করতে হবে। তো সিনড্রোমটা যদি এরকম হয়ে যায় যে আপনার ফার্স্ট বিটে যদি ইরর হয় তাহলেও যেই সিনড্রোম দেয়, সেকেন্ড বিটে ইরর হইলেও সেম সিনড্রোম দেয়, তাহলে কি হবে? তাহলে কি আপনি বুঝতে পারবেন যে আচ্ছা কোনটাতে ইরর হয়েছে, ফার্স্ট বিটে ইরর হয়েছে না সেকেন্ড বিটে ইরর হয়েছে? ওটা তো ইয়েতেই মানে এখানেই করলেই তো ডাইরেক্ট চলে আসে। হ্যাঁ, মানে বেসিক্যালি যে হ্যামিং কষ্ট করে বাইর করছে যে ইফ ইউ ডু দিস, তাইলে ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওর্ড আপনার অ্যাটলিস্ট এক বিট যদি ভুলগুলা হয়, এক বিট কোনো ইররগুলো যদি হয়, তাহলে যে সিনড্রোমগুলো বাইর হবে সেগুলো সবগুলো ইউনিক হবে, ঠিক আছে? যেরকম হচ্ছে একটু আগে যে বললাম মাত্র, এইটার সাইজ হচ্ছে n-k, সো এটার সাইজও কিন্তু n-k, রাইট? সিনড্রোমের সাইজ n-k/1, মানে আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে দিস ইজ 3/1। আচ্ছা, তাহলে টোটাল কতগুলা পসিবল সিনড্রোম সম্ভব? 2^3, 8টা, এবং একটা হচ্ছে বেসিক্যালি কোনো ইরর নাই, আর বাকি হচ্ছে প্রথমটা ইরর, দ্বিতীয়টা ইরর, তৃতীয়টা ইরর, এটসেট্রা। সো আপনি ধরেন এখানে দেখবেন মানে এবং এক্স্যাক্টলি যেরকম ধরেন আপনি x2, x3, x4 লিখছেন, বাট আপনি যদি ইয়াটা দেখেন, জেনেরিকটা দেখেন, এটা হচ্ছে প্রবাবলি x1, x3 আর x4 ইউজ করছে প্রবাবলি, এবং ইয়েগুলো আছে। এটার কারণটা হচ্ছে কি, সম্ভবত মানে এইখানে যে নাম্বারটা আসে ওইটাকে বেসিক্যালি বাইনারিতে কনভার্ট করলে একদম ডিরেক্টলি বলে দেয় কোন বিটটা, এক্স্যাক্টলি, ঠিক আছে? এরকম টাইপের একটা কি জানি ছিল, ঠিক আছে? তো মানে বেসিক্যালি কি এই কনভেন্স, মানে আপনারটা একদম ইকুইভ্যালেন্ট টু হ্যামিং, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু হ্যামিং, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মানে ওই যে মানে স্ট্যান্ডার্ড হচ্ছে ওইটা, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য গোল। এখন মানে আমি যেটা বলতেছিলাম যে এখানে কি বসাবো, এইটা চিন্তা করতে গেলে আগে এইচ ম্যাট্রিক্স বানাইতে হবে। এইচ ম্যাট্রিক্স বানায় সবগুলা সিনড্রোম বাইর করতে হবে, বাইর করে তারপরে ফিগার আউট করতে হবে যে আচ্ছা এই সিনড্রোম হলে মানে এইটা চাই, এবং সুন্দর করে এরকম একটা স্কিম বানানো খুবই ডিফিকাল্ট। বাট ইফ ইউ হ্যাভ দ্যাট স্কিম, আপনি এটা বানাতে পারবেন, এবং কঠিন কাজগুলোই আসলে মানুষজন করে গেছে, ঠিক আছে? মানে যারা করে গেছে তাদের লিস্ট ওই যে আমরা দেখলাম, ঠিক আছে? তো পয়েন্ট হচ্ছে এইটাই। আর হ্যাঁ, এখন কি বলবো, রাইট? আচ্ছা, আর আপনি যে আরেকটা যে কথা বলছিলেন যে কার্নেল মানে হচ্ছে নাল স্পেস,
সো আই থিঙ্ক কার্নেল অফ এইচ শুড বি দ্য কোড স্পেস সি, Code এটাই space C। হওয়া উচিত বা এটাই হওয়ার কথা I guess। আর হ্যাঁ বেসিক্যালি আর কি এই হচ্ছে জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ছোটোখাটো, আমি জানি না এটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা, বাট আমার প্রথমবার পড়ার সময় মনে হয় আমি বুঝতে পারি নাই, বাট পরে বুঝতে যাচ্ছে এটা তো খুব ইজি ছিল। সেটা হচ্ছে এইচ ম্যাট্রিক্সের একটা ফরম্যাট আছে না, হ্যাঁ হ্যাঁ আই আর এ দিয়ে, যেমন এইখানে যদিও দেখা যাচ্ছে না মনে হয়, এটা দেখা যাচ্ছে, এই যে এটাও কিন্তু আইডেন্টিটি, বাট এইটা কিন্তু 4x4 আইডেন্টিটি ছিল, এটা হচ্ছে 3x3 আইডেন্টিটি। ঠিক আছে, আচ্ছা আর আমরা তো ট্রান্সপোজ করে নিব, সো আমাদের হচ্ছে নিচে নিচে আসবে। আচ্ছা আর হইল এইচটা ঠিক আছে, আমাদের জিটা আচ্ছা দুইটাই এদের হোয়াইট। না না না, জিটা ট্রান্সপোজ করতে হইতো আমাদের, G টা transpose এইচটা করতে এখানে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, মানে আমি আর কি মনে রাখি আমাদের জি হচ্ছে টল, এইচ হচ্ছে হোয়াইট, এইচটা এখানে ঠিক এদের আছে। হচ্ছে দুইটাই হোয়াইট বানাইছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো তাহলে হচ্ছে এইখানে হইল এ আর এইখানে হইল আই, তাই তো, বাট এইটা হচ্ছে n মাইনাস কে এর আই। ওকে, এইটা জি এইচ সমান 0 হওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ এটা ট্রান্সপোজ হবে। আচ্ছা আচ্ছা দেখি, এটা আমার মনে নাই, ঠিক আছে দেখি ফিগার আউট করার ট্রাই করি, ওইটাই আসলে দেখানোর জন্য বলতেছি। এ ট্রান্সপোজ, আচ্ছা হইতে পারে, বুঝতে পারছি, হয়তো খেয়াল নাই আমার, না ওইটাই আর কি দেখার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার এইচটা। আচ্ছা এইটা কি বুঝছিলেন যে জি আর এইচ গুণ করলে 0 হওয়া লাগবে, এরকম টাইপের কিছু আছে না, না, না। নাকি এইচ ইন্টু জি গুণ করলে 0 হবে? আগে এইটা বলাটাই বেটার, এটা বলাটাই বেটার মনে হয়। ওইটাও ট্রু, মানে অপোজিটটাও মনে হয় ট্রু আই থিঙ্ক, রাইট? হ্যাঁ সেটাই, মানে হচ্ছে না। স্যার এটা ট্রান্সপোজ হবে না মনে হয়, কারণ এখানে হচ্ছে এইচ এর সাইজ হচ্ছে কারণ আমরা তো জিটা অলরেডি ট্রান্সপোজ করে রাখছি। আচ্ছা আমি একটু দেখি দাঁড়ান, এইটা হচ্ছে এন বাই কে, আর এটার সাথে গুণ করতে গেলে আমাদের লাগবে হইতেছে 4 × 1 এখানে ফাইনালি আমি চাই হচ্ছে n মাইনাস কে বাই 1, আর তাহলে এটাকে n মাইনাস কে বাই n, আর এইটা হচ্ছে 1 n বাই 1 হইতে হবে, সরি n বাই 1 কেন বললাম, n বাই 1 না আসলে, সরি হ্যাঁ n বাই কে হবে। এটা অসুবিধা নাই, এটা কিছু একটা হবে, ডিমেনশন প্রবাবলি কেই হবে। আচ্ছা আর এইটা হইতে গেলে কি হওয়া লাগে? এইটা হইতে গেলে রো হওয়া লাগবে n মাইনাস কেটা, আর কলাম হওয়া লাগবে nটা। এ এর সাইজ কত? এর সাইজ হচ্ছে রো হইল n মাইনাস কেটা আর কলাম হইল কেটা, তাহলে এ ট্রান্সপোজের জন্য হবে হচ্ছে n মাইনাস কে, এখানে হচ্ছে 3 বাই ও না ওয়েট, এটা কি হলো, সরি এটা হচ্ছে এর ম্যাট্রিক্সের সাইজটা কত ছিল এখানে? 3টা রো 4টা কলাম, সো আচ্ছা n মাইনাস কে বাই কে, এটাই তো ঠিক আছে। আর এইটা হচ্ছে ফাইনালি এই পার্টটা হওয়া লাগবে n মাইনাস কে বাই কে, আর এটা হচ্ছে n মাইনাস কে বাই n মাইনাস কে, তো দুইটাকে যোগ করলে হ্যাঁ আই থিঙ্ক এটা কি ট্রান্সপোজ হওয়া লাগবে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রান্সপোজ হওয়া লাগবে না, এটা হইলে মনে হয় ঠিকঠাক হয়, ঠিক আছে। আচ্ছা প্রথম কথা, এইটা কেন 0 হওয়া লাগবে এটা কি বুঝি? এইটা কেন 0 হওয়া লাগবে এটা কি বোঝা যায়? অর্থগোনাল বলতে মানে স্যার এখানে এইচ এর যে কটা হচ্ছে কলাম ভেক্টর আছে, যে কটা কলাম ভেক্টর আছে সেটা হচ্ছে অর্থগোনাল, কারণ হচ্ছে মানে একটা হচ্ছে সি এর, মানে একটা হচ্ছে সি এর বেসিস ভেক্টর, একটা হচ্ছে সি পারপেন্ডিকুলার অথবা ডুয়াল কোডের বেসিস ভেক্টর। ডুয়ালে আসলে যাই নাই আমি, আমি আসলে আরো অনেক সহজ করে চিন্তা করি। দেখেন জি এর কাজ কি হতো, যেমন আচ্ছা এটা চিন্তা করেন, কোন একটা মেসেজের কথা চিন্তা করেন, এইটা প্রথমে কি করবে, জি দিয়ে গুণ করলে এটা একটা ভ্যালিড কোড ওয়ার্ড হবে,
আর একটা ভ্যালিড কোড ওয়ার্ড হইলেই ওটাকে জিরোতে নিয়ে যাবে। সো এরকম করে প্রত্যেকটা মেসেজের জন্যই যদি এটা হয়, তো বেসিক্যালি সবার জন্যই যদি জিরো দেয়, দ্যাট মিনস দিস ইজ দ্য জিরো ম্যাট্রিক্স। এটাই শেষ। মানে বেসিক্যালি এ প্রথমে কোড স্পেসে নিয়ে যায়, তারপরে এ কোড প্যারিটি চেক দিয়ে বা জিরো দিয়ে চেক কিন্তু হচ্ছে আমার মেসেজটা তো নন জিরো হবে, যেটা আমার HG জিরো হতেই হবে। ওয়েল মেসেজটাও জিরো জিরো মানে জিরো 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 হতে পারে, বাট আমার তো ভিতরে তো নন জিরো এলিমেন্ট থাকতে পারে, মানে 000 ছাড়া তো অন্য কোনো মানে কোড স্পেসে তো শুধু 00 অন্য কোনো এলিমেন্টও থাকতে পারে। যখন থাকবে তখন HG যদি জিরো না হয় তাহলে তো সবকিছু ও আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ মানে জিরো হইলে তো হবে, হ্যাঁ ঠিক আছে, রাইট, হ্যাঁ মানে বেসিক্যালি বুঝতে পারছি, মানে হ্যাঁ ওই কেসটাতে অটোমেটিক্যালি জিরো হয়ে যাচ্ছে, বাট অন্যান্য কেসে হওয়া লাগবে, এই জন্য জিরো। হ্যাঁ রাইট। তো এইটা বেসিক্যালি একটু দেখেন, আমাদের যদি ম্যাট্রিক্সটা এইভাবে লিখি, এইচ তো এইটা, আমি জানি না এক্স্যাক্টলি শিওর কিনা, আমি এখনো 100% ধরেন শিওর না, বাট চেক করে দেখি। এইটার সাথে এইটা গুণ করতেছি, রাইট? আচ্ছা, তো এই দুইটা যদি গুণ করি তাহলে কি দেয়? এ ইন্টু, আচ্ছা আপনারা এটা জানেন তো যে ম্যাট্রিক্সও ব্লক আকারে গুণ করা যায়, রাইট? যদি জানেন তাহলে তো খুবই সুবিধা। এর সাথে এটা গুণ করতেছি, এটার সাথে এটা গুণ হবে, তারপর যোগ হবে না? তো এইটা এ টাইমস আইডেন্টিটি, এবং ডিমেনশন ম্যাচ করবে, দেখবেন অসুবিধা হওয়ার কথা না, প্লাস আইডেন্টিটি টাইমস এ, এটা জিরো হবে। কারণ কি আমাদের এখানে বাইনারিতে আছে, যদি বাইনারিতে না থাকতাম এইখানে মাইনাস থাকতো, বেসিক্যালি জিরো হইতো। মানে অ্যাকচুয়ালি আসলে এখানে মাইনাস আছে, বাইনারিতে আসলে নিজের সাথে নিজেকে যোগ করলে এই জিরো হয়ে যায়। হ্যাঁ রাইট। সো বেসিক্যালি এই যে ধরেন মানে এই যে ফরম্যাটটা আমার মনে থাকে না, বাট যে কোনো একটা যদি দেখি আরেকটা বের করার ওয়ে হচ্ছে যে আমি চেক করি যে এটা ট্রু হচ্ছে কিনা। যদি অটোমেটিক্যালি এইচ ইন্টু জি সবসময় জিরো হয় তাহলে আর অসুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আপনার সো এখন কি মোটামুটি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে যেগুলো নিয়ে একটু কনফিউশন ছিল, ঠিক আছে? এবং বেসিক্যালি হচ্ছে যে আপনাদের সব লিনিয়ার কোড দেখতে এই ফরম্যাটে নেওয়া যায়, যদি নাও থাকে এই ফরম্যাটে নেওয়া যায়। এইটা কেন নেওয়া যায় এইটাও আসলে বোঝা যায়। দেখেন, আমার কাজ হচ্ছে, জি এর কাজ হচ্ছে কে ডিমেনশন থেকে, মানে ধরেন এখানে যেমন এক্সাম্পল হিসেবে 4 ডিমেনশনাল থেকে 7 ডিমেনশনাল নিয়ে যাওয়া। তো আমি আসলে তার মানে যেমন আমরা তো আসলে 4 ডিমেনশন 7 ডিমেনশন চিন্তা করতে পারি না, বাট আমাকে যদি বলা হয় যে 2 ডিমেনশনকে 3 ডিমেনশনে নাও, তো নেওয়ার তো আসলে অনেক ওয়ে আছে। আমি এই বোর্ডের প্লেনটার কথাই বলছি, এটাকে ধরে এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, অনেকভাবে 3D স্পেসে রাখতে পারি। ঠিক সেরকম 4 ডিমেনশনাল একটা স্পেস দিয়ে 7 ডিমেনশনে ধরানোর অনেক ওয়ে আছে, ঠিক আছে? এমন অনেক ওয়ে আছে যেগুলো আসলে আমরা কল্পনাও করতে পারতেছি না, ভিজুয়ালাইজই করতে পারতেছি না, কারণ আমরা 7 ডিমেনশনাল টিচার না, ঠিক আছে? তো ভালো কথা, এর মধ্যে অনেক যে ওয়ে আছে তার মধ্যে সবচেয়ে ন্যাচারাল ওয়ে কি হইতে পারে? সবচেয়ে ন্যাচারাল ওয়ে হচ্ছে এই যে নতুন যে 7টা ডিমেনশন হইল, 7টা ডিমেনশনের 4টা অলরেডি এইখান থেকে নাও, এক্সিস্টিং থেকে নাও, এই জন্যই বেসিক্যালি আইডেন্টিটি। সো x1 x2 x3 x এই যে এই বরাবর নাও, নিয়ে বাকিগুলো হচ্ছে যে এমনভাবে ওরিয়েন্ট করা হয়েছে যে ওই মানে হ্যাঁ এই বরাবর থেকে বাকি ডিমেনশনগুলোর মধ্যেও আর কি কিছু ইনফরমেশন থাকে। দিস ইজ দ্য রিডান্ডেন্ট পার্ট। তো আমরা চাইলে এমন করতে পারতাম যে এখানে x1 প্লাস x2 রাখি, এখানে x1 প্লাস মানে x3 প্লাস x4 রাখি, এরকম রাখা যাইতো, তাতেও কাজ করতো, ঠিক আছে? তাতেও আপনি বের করে নিয়ে আসতে পারতেন যে আচ্ছা কোথায় ইস্যু হয়েছে। বাট তারপরেও এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ওয়ে এবং সবচেয়ে ইজি ওয়ে। এবং যদি ওরকম কোনো কোড আপনি আমাকে দেনও যে উল্টাপাল্টা করা, আই ক্যান অলওয়েজ কনভার্ট ইট টু অ্যান ইকুইভ্যালেন্ট কোড, যে এখানে উপরে আইডেন্টিটি, নিচে একটা ম্যাট্রিক্স আছে। এবং এই বেসিক্যালি বলতে পারেন এই ম্যাট্রিক্সটা বের করাটাই একটু ডিফিকাল্ট, তবে মানুষজন করে গেছে। যেরকম হচ্ছে হ্যামিং কোডের একটু ইয়াতে যাই, যেমন দেখবেন যে রিড সলোমন কোড হচ্ছে বেসিক্যালি আপনার পলিনোমিয়ালের উপরে বেসিস করে করা। তারপরে হচ্ছে ওইগুলো যে মানে বিভিন্ন ডেটা প্রোটেকশনের ক্ষেত্রে আর কি অনেক কাজে লাগে, যেমন সিডিটিতে ইউজ করে, এটা জানতাম। হ্যাঁ আচ্ছা, আমি এখানে করতেছি, হ্যাঁ একটু এইগুলো আর কি সতর্ক থাকা লাগবে, যেখানে ট্রান্সপোজ করে তারপরে বসায়, তারপর বাম দিক দিয়ে গুণ করে,
এই জন্য একটু গায়তানের বইটাই ফলো করেন। আচ্ছা আমি ইয়াটা পাইতেছি না। স্যার আরেকটা মানে আমার একটা ইনটিউশন আছে, এটা ঠিক নাকি বলবেন। আমার ইনটিউশনটা হচ্ছে যে যে সেন্ডার আর যে রিসিভার সবারই আর কি এই হ্যামিং কোডের যে এনকোডিং গেটটা এটা জানতে হবে। হ্যাঁ, তাছাড়া স্কিম সবাই জানবে। হ্যাঁ স্কিম মানে স্কিম সবাই জানবে, এটা নিয়ে কোনো সন্দেহ ওই নেই। হিসাবে রিসিভার ও এইচ বানায় ফেলতে পারবে হ্যাঁ, এটা হ্যাঁ, দেখে, দেন যে মানে- পাঠাচ্ছে ওই হিসেবে জি আই গেস এটাকে বলা হচ্ছে প্রোটোকল। হ্যাঁ, ঠিক আছে, প্রোটোকলটা সবাই জানে। যেমন আমরা এইচটিটিপি ইউজ করে আমরা জানি, মানে ধরেন আমি আপনাকে তো অনেক 10 পাঠাইতে পারি, বাট আপনি যদি এটা না জানেন যে কিভাবে ইন্টারপ্রেট করতে হবে, ওইটা কোনো ডেটাই না আসলে। ঠিক আছে, তো প্রোটোকল জানা লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে যেটা হইতে পারে যে সেন্ডার যেটা পাঠাইলো রিসিভার ওইটা দেখা যাচ্ছে পাবে না, হ্যাঁ, মাঝখানে হ্যাঁ, কিছু একটা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, মানে করার জন্যই আসলে আজকের এই আয়োজন। বলেন এবার। হ্যাঁ, লিফোর গেটের ক্ষেত্রে আপনার ও আচ্ছা, লিনিয়ার কোড বাদে কোশ্চেন কোড। ও আচ্ছা, লিনিয়ার বাদে। লিনিয়ার কোড নিয়ে। আচ্ছা হ্যাঁ বলেন। ক্লিফোর্ড গেটের ক্ষেত্রে হচ্ছে এখন ক্লিফোর্ড গেটগুলোতে হচ্ছে আপনার পলি থেকে পলিতে আপনার ট্রান্সফর্ম করে, রাইট? পলিতে, মানে হ্যাঁ, পলিকে পলিতে ট্রান্সফর্ম করে, হ্যাঁ। ঠিক আছে। এখন আপনার ধরেন আমার একটা পলি হচ্ছে পি আর আমার হচ্ছে একটা ক্লিফোর্ড গেট হচ্ছে ইউ, ঠিক আছে? তো আমার যদি ট্রান্সফর্ম করতে চাই তাহলে হচ্ছে ইউপি ইউ ড্যাগার হবে, রাইট? ইউপি ইউ ড্যাগার হবে নতুন আরেকটা পলি। নতুন একটা পলি। এই ধরেন ইউ Q। এই ইউপি ইউ ড্যাগারের মানে আপনার ইনটিউশনটা কোত্থেকে আসতেছে? কেন আমার ইউপি ইউ ড্যাগার হবে? আমরা যখন ইউনিটারি গেট অ্যাপ্লাই করছিলাম তখন হচ্ছে আমরা আপনার ডেন্সিটি ম্যাট্রিক্স যখন অ্যাপ্লাই করছিলাম, ডেন্সিটি ম্যাট্রিক্স আমি ইউ রো ইউ ড্যাগার করেছি, ওইটা কি ওইখান থেকে না এটা অন্য কোনো ইয়ে? না, এক্স্যাক্টলি তা না। আসলে এটা আরেকটু ডিফারেন্ট জায়গা থেকে আসছে। এটা বেসিক্যালি আই গেস আরেকটু ক্লিয়ার করে লিখলে ভালো হয়। সেটা হচ্ছে, আচ্ছা এটা আসলে হ্যাঁ ওখানে, আচ্ছা ঠিক আছে, এটা একটু শেষ করে বলি যেহেতু ওখানে আছে, এটা বলি। আচ্ছা যেটা হচ্ছে সেটা হইল এই যে দেখেন হ্যামিং 7-4 এইটার কথা বলছিলাম, এটা হচ্ছে সবচেয়ে পপুলার। এইটা ছাড়াও কিন্তু হ্যামিং আর কি যে ক্লাস অফ কোডস অনেকগুলো আছে। দেখেন তো এখানে কোনো প্যাটার্ন খুঁজে পান কিনা, অ্যাটলিস্ট ফার্স্ট নাম্বারটা যে 7-4, তো ফার্স্ট নাম্বার 7, এটার মধ্যে প্যাটার্নটা দেখা যাচ্ছে 2n+1 2n - 1 2 to the power n - 1 3 7, মানে 3 হচ্ছে 4 - 1 8 - 1 16 - 1 32 - 1 64 - 1। 7 দুগুণে 14+1 না, তারপর তো 15 15 20 2 + হ্যাঁ মানে আই গেস মানে কি কি হিসাব করলেন বুঝি না। 15 থেকে 31 আছে, তার মানে 15 × 2 + 1 31 to হ্যাঁ আচ্ছা, মানে আপনি ওইভাবে করছেন যে 15 দুগুণে 30 + 1, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে একটা থেকে আরেকটার কথা বলতেছি না, মানে আমি আর কি বলছি জেনারিকভাবে আর কি এইটার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, লেখাই আছে আসলে এই যে এইরকম। আর পরেরটারও একটা স্ট্রাকচার আছে, সেটাও বুঝতে পারবেন এইরকম। ঠিক আছে, তো আসলে কারণটা কি আমি এইটাও একটু দেখাই। স্যার ওই স্ট্রাকচারটা কোত্থেকে আসছে? 2m - 1 এর স্ট্রাকচারটা যেন কোত্থেকে আসছে? হ্যাঁ ওইটা বলছি, বাট মানে কেন আর কি হ্যামিং কোড নিয়েই ধরেন ইরর কারেকশন বা অমুক তমুক সব জায়গায় হ্যামিং কোড নিয়েই কেন পড়ায়। আচ্ছা দিস ইজ ওয়ান ওয়ে টু লুক অ্যাট ইট, এটাও আমি বলবো না। ঠিক আছে, এই যে দেখেন এইটা হচ্ছে এইচ, রাইট? এইচের আমরা যদিও আর কি মানে আচ্ছা এইভাবেই তো লিখবো আই গেস। হ্যাঁ এইচটা এইভাবেই থাকবে, রাইট? ওরা হচ্ছে জিটাকে ট্রান্সপোজ করে বসায়, তো যাই হোক হোয়াট এভার। এইখানে হ্যাঁ এইটা যদি পড়ে থাকেন সমস্যা নেই, কিন্তু আমাদের আসলে কোয়ান্টাম কম্পিউটিং করতে গেলে একটু ওইটার কাছাকাছি যাইতে হবে, তো মানে এই জন্য গায়তানের দিকে যাইতে হবে, নাইলে আপনি কোয়ান্টাম কম্পিউটিংয়ে ঢুকতে গেলে আবার প্যারা করবেন। এই গাইডের বইটাতে বেশি ভালো করে লেখা আছে। আমার কাছে তো ভালোই লাগছে, মানে অ্যাটলিস্ট অন্যান্য জায়গায় যেখানে পড়ছে, আর ওটা তো রিভিউ, এটা তো আসলে লিনিয়ার কোড তো ওর পড়ানোর দায়িত্ব না, ও হচ্ছে প্রিরিকুইজিট হিসেবে পড়াইছে, তো সেই হিসেবে ভালোই লিখছে আর কি। আচ্ছা এখানে দেখেন এইচ ম্যাট্রিক্সটা একটু খেয়াল করে দেখেন। এইচ ম্যাট্রিক্সটা 3টা নাম্বার, মানে সরি 3টা রো আর 7টা কলাম। 3টা রো দিয়ে টোটাল 8টা বাইনারি নাম্বার বানানো সম্ভব। একটু খেয়াল করে দেখেন এইখানে সবগুলো চলে আসছে, প্রত্যেকটা কলাম দেখেন 110 মানে 6, 1015 011 হচ্ছে 3 7 000 বাদে বাকি সবগুলো চলে আসছে। ঠিক আছে, 000 বাদে বাকি যে
7টা আছে, 7টা এখানে চলে আসছে। মানে আপনি আজকে এইচ এর মধ্যে ওই নাম্বার লাইক এই কম্বিনেশনগুলো সব বলে রাখা ঠিক আছে এইচ এর মানে এইটা সব এইচ এর না, বাট এটা হচ্ছে হ্যামিং কোডের বৈশিষ্ট্য। হ্যাঁ, ঠিক আছে। তো তার মানে কি, আপনি যদি হ্যামিং কোডের জন্য একটা এইচ বানাইতে চান, ঠিক আছে, ওইটা প্রথম কথা রো হবে, আচ্ছা ধরেন রো হচ্ছে আর সংখ্যক রো, তাহলে কলাম কি হবে 2 টু দি পাওয়ার আর মাইনাস 1 হবে না? ওকে, ওই যে 0 0 0 বাদে বাকি সবগুলো বসে যাবে। আচ্ছা, এইটা যদি এইচ ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের ওই যে এইচ ম্যাট্রিক্সের সাইজ কেমন হওয়া দরকার ছিল, n মাইনাস কে ইন্টু এন। তার মানে কি এইটা আমার n আর এইটা হচ্ছে n মাইনাস কে। তাহলে এখন বের করে ফেলেন যে এন কে ডিতে কেন হচ্ছে ওই রকম ফরম্যাট ছিল, ঠিক আছে। তো বেসিক্যালি কে মানে কত, তাহলে 2 এইটা মাইনাস এইটা, ওইটাই দেখছিলেন না? রেট না, মানে আর দিয়ে আমি বুঝাচ্ছি রো, মানে নাম্বার অফ রোজ, মানে আমি ওরকম জটিল কিছুতে যাচ্ছি না। এই যে মানে এখানে 3টা রো আছে, 3টা রো থাকলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 7টা হচ্ছে কলাম থাকবে হ্যামিং কোডের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, হ্যামিং কোডগুলো দেখতে এইরকম। তো এবং আবার এইচ এর সাইজ ছিল হচ্ছে n মাইনাস কে ইন্টু এন, তাহলে এইটা অবশ্যই n আর এটা অবশ্যই n মাইনাস কে, তাহলে কে সমান কত, এইটা বিয়োগ এইটা, ঠিক আছে। তাহলে ওইটাই তো একটু আগে দেখছিলেন যে এই লিস্টে, এই যে দেখেন আমি যেটাকে আর কি আর বলছি, ওরা এটাকে এম লিখছে আর কি, ঠিক আছে। এই যে 2 টু দি পাওয়ার আর মাইনাস 1 লিখছিলাম আর 2 টু দি পাওয়ার আর মাইনাস 1 মাইনাস আর, এই জন্য আর কি এটা। তো হ্যামিং কোডটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম স্ট্রাকচারের, বাট অন্যগুলো দেখতে কিন্তু এরকম না। তো এই ধরনের যারা যারা আছে সবাই হ্যামিং কোড, ঠিক আছে। স্যার 743 বাদে অন্য কোনো কিছু দিয়ে করা হয়? 743 দিয়েও বাদ বাকি সবগুলা দিয়েই করা হয়, কিন্তু ওই যে অন্যগুলোর এক্সাম্পলগুলো তো অনেক বড় হয়ে যাবে। যেমন এই যে এখানে আছে হচ্ছে আপনার 16টা। 743 কি এফিশিয়েন্ট অনেক? এফিশিয়েন্ট না, মানে এটা নিয়ে কাজ করা সবচেয়ে সহজ, মানে মনে রাখা যায় সহজে, ইয়ে করা যায় সহজে, বাট সব লিনিয়ার কোডের জন্য আর কি আপনি ইকুইভ্যালেন্ট কাজ করতে পারবেন। আর ওই যে প্রথম যে 2টা কোড আসছে তার মধ্যে একটাও যে আপনারা শোর কোড পড়ছিলেন, শোর কোড হচ্ছে রিপিটেশন কোড, ঠিক আছে। আর আরেকটা যেটা আমি বলছিলাম যে সিএসএস কোড, স্টিম কোডটা বেসিক্যালি এই হ্যামিং কোডের উপর বিল্ড করা, ঠিক আছে। হ্যামিং 743 দিয়ে বিল্ড করা, এই জন্য যে স্টিম কোডে 7টা কিউবিট ছিল এরকম বলছিলাম, ঠিক আছে। সো বেসিক্যালি স্টিম কোডটাও আর কি হ্যামিং কোডের উপর বিল্ড করা, তো মানে এই জন্যই আসলে নামগুলো এত চলে। তবে এটা কি সবচেয়ে বেশি সহজ পড়ানো, ঠিক আছে। এই জন্য আমাদের দেখা যাচ্ছে যখন কমিউনিকেশন থিওরি পড়াইছে ট্রিপলি গ্র্যাজুয়েশনের সময়, তখন আসলে এই উদাহরণগুলাই দেখাচ্ছে, কারণ এটাই আর কি সবচেয়ে ইজি, ঠিক আছে। আবার ধরেন যে 16 দেখানো অনেক ডিফিকাল্ট, আবার এর চেয়ে ছোটো যেটা 3/1 এইটাও আসলে অনেক ইয়ে। এবং বাই দ্য ওয়ে এটাই আসলে রিপিটেশন কোড। আচ্ছা, যেমন ধরেন এই যে রিপিটেশন কোড কেমনে বানাবো, রিপিটেশন কোড হচ্ছে 10 খুবই সিম্পল। আমি যদি 0 বুঝাইতে চাই আমি আসলে 3 বার 0 পাঠাবো, আমি যদি 1 পাঠাইতে চাই আমি তাহলে 3 বার 1 পাঠাবো। যেটা করে ওটা রিপিটেশন করতে হবে। হ্যাঁ, মানে আপনার মেসেজ হচ্ছে 1 বিট মেসেজ, জাস্ট একটাই নাম্বার, হয় এটা 1 অর 0। জেনারেটর ম্যাট্রিক্স কিছু একটা হবে, হওয়ার পরে আপনার এই যে 1 বা 0 3 বার রিপিট হবে। বলেন দেখি তাহলে জেনারেটর ম্যাট্রিক্সটা কি হওয়া লাগবে, ঠিক আছে। আমি ইনফ্যাক্ট ভ্যালু হিসাবেই লিখে দিই। ধরেন এম যে ম্যাট্রিক্সটা, মানে এম তার ম্যাট্রিক্স না আসলে, জাস্ট একটাই 1/1, এটা হচ্ছে ধরেন বিটের যেই ভ্যালুটা, আর এইখানে বেসিক্যালি ওই বিটটা 3 বার রিপ্লেস হবে। বি এর মান 0 হইতে পারে, বি এর মান 1 হইতে পারে। কোন এমন ম্যাট্রিক্স আছে যে এই কাজটা করে? 1 1 আচ্ছা, প্রথম কথা আগে ডিমেনশন ম্যাচ করে, এটা 1/1, এটা 3/1, তাহলে অবশ্যই এখানে 3/1 ম্যাট্রিক্স হইতে হবে। তো আচ্ছা দেখি জি এর জায়গায় 3/1 লিখি। এখন কি বসাইলে বেসিক্যালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পর 1 1 সবগুলো 1 1 1, এটাই হচ্ছে আর কি রিপিটেশন কোডের। এটা একটা লিনিয়ার কোড, বেসিক্যালি যে শোর কোডে যে রিপিটেশন কোড ইউজ করা হয়েছিল
আপনারা এখনো পড়েন নাই। তো ওইটার বেসিক্যালি হচ্ছে যে জেনারেটর ম্যাট্রিক্স হচ্ছে এইটা। মানে কি এটা জাস্ট এইটুকুই? এইটুকুই। এই জন্যই বললাম যে, এবং এইটাও দেখেন রিপিটেশন কোড এবং হচ্ছে এটা হ্যামিং কোড, ফার্স্ট হ্যামিং কোড। ফার্স্ট হ্যামিং কোড আসলে খুবই বোরিং, এই জন্য কেউ পড়ায় না। সেকেন্ডটা পড়ায় কারণ থার্ডটা আবার বেশি বড় হয়ে যায়। ঠিক আছে, শোর কোডে একটার জন্য 9টা কিউবিট লাগে। হ্যাঁ, এখানে একটা বিটের জন্য 3টা। ঠিক আছে, শোর কোডের কাহিনী হচ্ছে যে ওখানে ওই যে মনে আছে জেড ইরর আর এক্স ইরর, তো 3 3 9 হয়ে যায়। ঠিক আছে, আপনাদের ওই জিনিসগুলোতে যাওয়ার ইচ্ছা আছে, তো ওই জিনিসগুলোর সাথে মানে সিএসএস কোডের সাথে এই কোড খুবই রিলেটেড, মানে বিশেষ করে আপনার হ্যামিং কোড খুবই রিলেটেড। যেইটাই হচ্ছে আপনাদের কি বলে ওই যে এখন যেই কাজগুলো হচ্ছে আর কি ওইগুলা। সিএসএস কোড হচ্ছে ক্লাস অফ কোডস, কোয়ান্টাম কোডস। সিএসএস কোড হচ্ছে ক্লাস অফ কোডস, HTML CSS না। স্ক্যালার ব্যাংক, শোর আর স্টিন। ঠিক আছে, তো এই যে শোর কোড আমরা করছি, স্টিন কোড আমরা করছি, এইগুলোর একটা জেনারেলাইজেশন হচ্ছে, এইগুলোর একটা জেনারেলাইজেশন হচ্ছে বেসিক্যালি আপনার সিএসএস কোডস। ঠিক আছে, এগুলো কেমনে বানায়? বানানোর উপায় হচ্ছে ইউনিট টু ডিফারেন্ট কি বলে 2 ডিফারেন্ট ক্লাসিক্যাল কোডস। একটা জেড ইররের জন্য খাটাবেন, একটা এক্স ইররের জন্য খাটাবেন, তারপরে কাজ করবে এবং এদের মধ্যে কিছু কম্প্যাটেবিলিটি থাকা লাগবে, না হইলে হবে না। ঠিক আছে, ওই একটা কিছু কন্ডিশন আছে আর কি। যদি এর কম্প্যাটেবিলিটি থাকে, এদের দুজনকে মিলায় আপনি একটা নতুন কোড পাবেন যেটা আসলে কোয়ান্টাম ইররকেও কারেক্ট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, স্টেবিলাইজার আরও জেনারেল। ঠিক আছে, স্টেবিলাইজারের একটা সাবসেট হচ্ছে আবার সিএসএস কোডস, কিন্তু স্টেবিলাইজার কোড নিয়ে কাজ করাটা মানে একটু রিলেটিভলি ডিফিকাল্ট। মেমোরি এফিশিয়েন্ট বলতে কি, মানে স্টেবিলাইজার কোডে রিলেটিভলি মানুষজন কম কাজ করছে, সেই তুলনায় লিনিয়ার কোডে আসলে বছরের পর বছরের রিসার্চ অলরেডি আছে, সো ইউ ক্যান জাস্ট ইম্পোর্ট ইট। ঠিক আছে, তো এটাই। এবং মানে স্টেবিলাইজার কোড নিয়েও অনেক কাজ হয়, যেমন আপনাদের যে বলছেন পারফেক্ট কোড হচ্ছে 5 কিউবিট কোড, তো 5 কিউবিট কোড যেটা, এইটা কোনো সিএসএস কোড না। তো আপনি যদি সিএসএস কোড থাকেন মিনিমাম হচ্ছে 7 কিউবিট পাবেন, এর নিচে পাবেন না এক কিউবিটকে কারেক্ট করার জন্য। তো এরকম আর কি, মানে সব কিছুই প্লাস মাইনাস আছে। ঠিক আছে, যেরকম সিএসএস কোডেরও এরকম কিছু সুবিধা আছে দেখে মানুষজন ইউজ করে, এবং আরও একটা সুবিধা আছে আসলে যে আপনার সিএসএস কোড রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করাটা ইজিয়ার। ঠিক আছে, যেমন হচ্ছে মানে আপনাদের ওই যে ফল্ট টলারেন্স যে পড়াই নেই। ঠিক আছে, ফল্ট টলারেন্সে যখন আমরা যাব দেখব যে সিএসএস কোড যেইগুলা সেইগুলার মধ্যে সেইগুলা বেসিক্যালি মোটামুটি ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু আপনি যদি স্টেবিলাইজার জেনারিক স্টেবিলাইজার দিয়ে করেন তাহলে এমন হইতে পারে যে আপনার ওখানে কিছু গেট আসতে পারে যেইগুলা হইল মানে আপনার ইমপ্লিমেন্ট করতে গেলে বেশ প্যারা খাওয়া লাগবে। ঠিক আছে, সিএসএস স্টেবিলাইজার কোড লিনিয়ার কোড, মানে লিনিয়ার কোড না আসলে এটাকে বলা হয় হচ্ছে অ্যাডিটিভ কোড আর কি। তো যাই হোক, মানে বেসিক্যালি লিনিয়ার কোড বলতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, মানে আমরা যেই এখন পর্যন্ত কোয়ান্টাম ইরর কারেকশনের যেইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, স্টেবিলাইজার কোডের বাইরেও কোড আছে, নন লিনিয়ার কোডও আছে, তো ওইগুলা নিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট। এইগুলা নিয়ে এই জন্য মানুষজন কাজ করে না। হ্যাঁ, স্টেবিলাইজার বললে সাধারণত পলি স্টেবিলাইজারই বলে, বুঝায়। না, সেটা তো ইউনিটারি অপারেটর। হ্যাঁ, পলি ইউনিটারি আছে, হার্মিশিয়ান আছে, মানে এদের অনেক সুন্দর সুন্দর প্রপার্টি আছে। হ্যাঁ, স্টেবিলাইজার মানে বলতে পারেন যে কোয়ান্টাম লিনিয়ার কোডগুলা হচ্ছে আপনার বেসিক্যালি স্টেবিলাইজার। ঠিক আছে, তো এইখানে আমি হয়তো একটু অ্যাস্টারিস্ক রাখতেছি
ঠিক আছে, বাট অ্যাটলিস্ট বাইনারির ক্ষেত্রে এটা বলতে পারেন, অসুবিধা নাই। মানে কোয়ান্টাম লিনিয়ার কোড হইল স্ট্যাবিলাইজার কোড। আচ্ছা, তো পলিম্যাট্রিক্সগুলো হচ্ছে আপনার যে কোনো কোয়ান্টাম স্টেটের সাথে খুব সুন্দর করে যায়, ঠিক আছে, ম্যানিপুলেশনসগুলো ঠিক আছে, খুব মানে যেগুলো আমরা গেল যায়, এটা কি আপনার লিনিয়ার কোডের ক্ষেত্রেও সেম কাজ করবে? মানে দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা দেখেন, লিনিয়ার কোড বলতে বোঝায় কি? যখনই আমরা লিনিয়ার কোড বলতেছি আমরা ইউজুয়ালি মিন করতেছি ক্লাসিক্যাল লিনিয়ার কোড। এখানে কিন্তু কোনো এক্স ওয়াই জেড নাই, এখানে কিন্তু কোনো সুপারপজিশন কিছু নাই, এটা কিন্তু একদম জাস্ট বিট। ঠিক আছে, সিএসএস কোডের সুবিধাই হয়েছে এইটা, মানে আপনাদেরকে, আচ্ছা আমি হয়তো যেটা বুঝাইতে পারতেছি না সেটা হচ্ছে যে একটা নতুন কোড তৈরি করাটাই ডিফিকাল্ট জব, ঠিক আছে, এইটা হচ্ছে মেইন ডিফিকাল্টি। যেমন স্ট্যাবিলাইজার কোড আপনাকে এরকম টুল দিবে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমি যদি কতগুলো স্ট্যাবিলাইজার দিই, দিয়ে বলতে পারবেন হ্যাঁ এটা তো আসলে এই এরর কারেক্ট করবে, অমুক তমুক করবে, সব বলে দিতে পারবেন। বাট আমি যদি দিয়ে দিই তাইলে, ঠিক আছে, এখন আপনি নিজে থেকে খুঁজে বাইর করবেন। এখন হয়তো এই 7 কিউবিট 9 কিউবিটেরগুলো আপনি মোটামুটি হাতে মুখে মুখে হিসাব করে বের করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি যখন কাজ করতে যাবেন তখন তো আপনার মানে 50 কিউবিট 100 কিউবিট নিয়ে কাজ করা লাগে, তখন কি পসিবল? তো এই যে কোড তৈরি করতে পারাটা, এইটা একটা বেশ ডিফিকাল্ট, মানে এখানে একটা বেশ ক্রিয়েটিভিটির জায়গা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার তৈরি করাটা আসলে একেবারে ইজি না। তো সিএসএস কোড হচ্ছে বেসিক্যালি সেই সমস্ত ক্লাস অফ কোডস যেগুলো নগদে আপনি ক্লাসিক্যাল কোড, এই যে লিস্ট দেখালাম একটু আগে, ওই লিস্ট থেকে 2টা তুলে নিয়ে জোড়া দিতে পারবেন। যদি একটু কম্প্যাটেবিলিটি চেকটা ঠিকঠাক মেনটেন করে তাহলে 2টা জোড়া দিয়ে একটা নতুন কোয়ান্টাম কোড বানায় ফেলতে পারবেন, ঠিক আছে। দ্যাটস দ্য পয়েন্ট অফ সিএসএস কোড। মানে সিএসএস কোডের মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা দেখানো, মানে তারা আর কি এইটার কারণে আর কি এরা এত বেশি মানে কি বলে দাম পাইছে বা পাত্তা পাইছে, সেটা হচ্ছে যে মানে আপনার অলরেডি এক্সিস্টিং অনেক ক্লাসিক্যাল কোড মানুষজন অনেক বছর ধরে কাজ করছে। ইনফ্যাক্ট মানে এইটার অবস্থা এরকম যে ইভেন গত 10 বছরেও বেশ কিছু কোড আবিষ্কার হয়েছে, ঠিক আছে, যেগুলো মানুষজন আর কি ভাবে না যে এখন এই সমস্ত কোড আবিষ্কার করা সম্ভব হইতে পারে, এবং খুবই এফিশিয়েন্ট, এবং ওইগুলো বেসিক্যালি এখন আমাদের ওয়াইফাই যে এগুলাতে আর কি ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো মানে এফিসিয়েন্সি অনেক হাই আর কি। তো মানে নতুন ভালো কোড খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট। এবং কোয়ান্টামে তো বুঝছেনই যে আমরা যেরকম ক্লাসিক্যালি কোনো কাজ দিলে অ্যালগোরিদম কিছু একটা চিন্তা করে লেখা ফেলা যায়, কোয়ান্টাম অ্যালগোরিদম বেশ ডিফিকাল্ট। তো ঠিক সেরকম স্ট্যাবিলাইজার গিভস ইউ আ ওয়ে যে আপনি এই রুলগুলো ফলো করলে, যদি ফলো করে তাহলে ইউ গেট আ প্রপার কোড, দ্যাটস ফাইন। বাট দ্য থিং ইজ যে শূন্য থেকে পুরাটা তৈরি করাটা, এরকম একটা সেট অফ স্ট্যাবিলাইজার্স তৈরি করাটা খুবই ডিফিকাল্ট। আমি আপনাকে বলে দিতে পারবো যে আচ্ছা একটা কিউবিটকে প্রোটেক্ট করার জন্য আপনার এতগুলা স্ট্যাবিলাইজার লাগবে, অমুক তো, কিন্তু স্ট্যাবিলাইজারটা কী হওয়া লাগবে এইটা খুঁজে বের করাটা ডিফিকাল্ট কাজ। তো এখন যদি সিএসএস কোড সুবিধা যেটা দেয়, লিটারালি আপনাকে সার্কিট বইলা দিতে পারবে, ইফ ইউ জাস্ট টেল হিম যে আচ্ছা এই কোড আর এই কোডটা ইউজ কর, এরা দুইজন কম্প্যাটেবল কিনা চেক করা যায়, কম্প্যাটেবল হইলে লিটারালি একদম পুরো সার্কিট বানায় দেওয়া যায়। দ্যাটস দ্য পয়েন্ট, এই জন্য আর কি সিএসএস কোডই। তবে সব সিএসএস কোডই স্ট্যাবিলাইজার কোড, এবং প্রত্যেকটা সিএসএস কোডই আসলে বেসিক্যালি এর মধ্যে 2টা ক্লাসিক্যাল কোড মানে একসাথে জোড়া দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে যে আপনাদের ডুয়াল কোড, ঠিক আছে, ডুয়াল কোডের একটা কনসেপ্ট ছিল, মনে আছে এটা? আচ্ছা, তো জিনিসটা কি ছিল? ডুয়াল কোড হচ্ছে আমি যদি 743 একটা, ও আচ্ছা এটা একটু শেষ করে দেয় যেহেতু হ্যামিংয়ে আসি, শেষ করে যায়। আচ্ছা, এইখানে দেখছেন এই যে ছবিটা দেখছেন, আচ্ছা বাই দ্য ওয়ে এই ধরনেরও কিছু কোড আছে, ঠিক আছে, যারা এই ধরনের মেনটেন করে এদেরকে বলে কালার কোড। এই যে আমরা যে স্টিন কোড করছি ওটা একটা কালার কোড, যাদেরকে এত সুন্দর করে বিভিন্ন কালারিং করা গেলে বলে। তো এরকম টাইপের বেশ কিছু আছে, মানে 4 কালারেবল হইলে না 3 কালারেবল হইলে আর কি হয়, এরকম মানে বেশ মানে অনেক সেট অফ আছে, এবং এদের মধ্যে ইন্টারসেকশন আছে। তো এই যেগুলো নিয়ে আমরা আলোচনা করি দেখা যাচ্ছে এগুলো অনেকগুলো নাইস প্রপার্টির মধ্যে একটা, ঠিক আছে। তো হ্যাঁ আসতেছি, দেখেন আমাদের স্টিন কোডে বেসিক্যালি কী ছিল, বেসিক্যালি 4টা বিট ছিল মেসেজের, এবং আমরা আরও 3টা এক্সট্রা প্যারিটি বিট অ্যাড করছি, যারা বেসিক্যালি আমাদের ইররকে প্রোটেক্ট করে, ঠিক আছে। তো এইখানে আমার ডিজিটগুলো হচ্ছে যে লিখছে D1 D2 D3 D4, যেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল মেসেজের ডিজিটগুলো বা বিটগুলো।
P1 হচ্ছে D1 D2 আর D4 এদের এক্সন, মানে ওই যে আপনার X1 X2 X3 লিখছেন না, তো এগুলা যদি X1 মানে D এর জায়গায় X লিখেন ধরেন, আর ওরা হচ্ছে বলতে যাচ্ছে যে প্রথম P1টা হবে X1 প্লাস X2 প্লাস X4, মানে X3টা বাদে বাকিগুলো হবে, ঠিক আছে। তারপরে P2টা হচ্ছে এটা, মানে এই যে ধরেন এখানে যেটা লিখছেন না, এইটাই একটু ভিজুয়ালি এখানে দেখাবে এটা, ঠিক আছে, যে P2 হবে হচ্ছে এইটা প্লাস এইটা প্লাস এইটা, P3 হবে এইটা প্লাস এইটা প্লাস এইটা। আচ্ছা, এটা করে লাভটা কি হইল? লাভটা হইল হচ্ছে খাইছে কঠিন কালি, ইয়েটা কই, আচ্ছা লাভটা কি হইলো, ধরেন আপনি তো যে কোনো মেসেজই পাঠাইতে পারেন, ঠিক আছে। আমি পাঠাইলাম কথার কথা মেসেজ যেটা পাঠাতে চাচ্ছি সেটা হচ্ছে 1011 দিলাম ইচ্ছা মতো, তাহলে আমার এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে 1, এটাও হচ্ছে 1, রাইট? আচ্ছা, তো প্যারিটি বিটগুলো হবে হচ্ছে বেসিক্যালি P1 হবে আইদার 0 হবে বা 1 হবে, কিন্তু এমন কিছু বসাইতে হবে যাতে করে এই সার্কেলে প্যারিটি 0 হয়, ইভেন প্যারিটি আসে। এই সার্কেলের মধ্যে কয়টা 1 আছে কারেন্টলি? দুইটা। তাহলে আমি এখানে 0 বসাবো যাতে করে জোড় সংখ্যক 1ই থাকে, মানে এটাকে আর কি আমরা সাধারণত প্যারিটি চেক বলতে আমরা সবসময় চাই হচ্ছে ইভেন প্যারিটি থাকে, ঠিক আছে। এইখানে কি হবে তাইলে? 1। আচ্ছা, এইখানে কি হবে তাইলে? 0। সো এইখানের পরের যে প্যারিটি বিটগুলো হবে P1 P2 P3, তাহলে এখানে 0 1 0 বসাবো। এটা তো মানে এটা বেশ নাইস একটা ভিজুয়াল ওয়ে, ঠিক আছে। তো এটা আপনার অরিজিনাল মেসেজ, সাথে হচ্ছে এইগুলো। তো ম্যাথমেটিক্যালি অনেক কিছু লেখা যায়, বাট এইভাবে খুব সহজে বোঝা যায়। কেন বোঝা যায়? ধরেন, আচ্ছা ধরেন আপনি জানেন না, ঠিক আছে, যে আমি এইটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, প্রিটেন্ড করেন আপনারা দেখেন নাই। তো যদি আমি না জানি, আমি কি বুঝতে পারবো যে রিসিভারের কাছে পৌঁছানোর পর আমি কি বুঝতে পারবো যে গ্যাঞ্জাম হয়েছে? হ্যাঁ, কেন? আমার এই জায়গায় তো প্যারিটি অড হয়ে গেছে, এটা তো হওয়ার কথা ছিল না। আর সেন্ডার নিশ্চয়ই ঠিকঠাকভাবেই পাঠাইছে। আচ্ছা, তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি এই সার্কেলের প্যারিটিটাতে ইস্যু আছে, এই সার্কেলের প্যারিটিটাতেও ইস্যু আছে, তাহলে এদের ওভারল্যাপ আবার এই প্যারিটিতে নাই, মানে এইখানে ঠিকঠাক আছে, এই সার্কেলে আছে, এই সার্কেলে আছে, বাট এই সার্কেলে নাই। কে? এইটা, তার মানে এই জায়গায় গ্যাঞ্জাম হয়েছে, একে ঠিক করো, ঠিক আছে, বুঝতে পারছেন? সো এই যে যা ম্যাথমেটিক্যালি অনেক কিছু করতে পারেন, বাট ভিজুয়ালি জিনিসগুলো খুবই মানে নাইস, মানে দেখে সহজে বোঝা যায়, ঠিক আছে। এই জন্য আর কি আমি মানে সবসময় এটা এমফাসাইজ করি যে একই জিনিস পড়তে গেলে দেখবেন এক একজন এক একভাবে পড়াইতেছে, ঠিক আছে, সবগুলো পার্সপেক্টিভ মাথায় রাখবেন, ঠিক আছে, তাহলে অনেক লাইফ ইজি হবে। মাঝখানে 1টা চেঞ্জ করে দিয়ে 0 করে দেন এইটা, আচ্ছা দিলাম, আচ্ছা ঠিক আছে, আমরা ব্ল্যাকেই রাখি। এখন কি হবে? রিসিভার পাইলো, পাওয়ার পরে বলল আচ্ছা আমার এইখানের প্যারিটিটা কি হইল? এইখানের প্যারিটি তো মেলে ভুল আছে, এইখানের প্যারিটি ভুল আছে, এইখানে প্যারিটি ভুল আছে, তাহলে তিনটার যে ইন্টারসেকশন সেখানে গেল। আমরা ওইটা অনেক ক্রুশাল একটা জায়গা যেখানে হচ্ছে আপনার, হ্যাঁ মানে সবগুলাই মিলবে এইভাবে। যেমন ধরেন আমি তো বলতে পারতাম যে এইটা চেঞ্জ করে দেন, প্যারিটি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ তাও হইতে পারে, রাইট? ইউ হ্যাভ টু রিমেম্বার যে আমি অনেকগুলো বিট পাঠাচ্ছি, এই মানে যখন ওয়্যার দিয়ে পাঠাচ্ছি বা মিডিয়াম দিয়ে পাঠাচ্ছি, চ্যানেল দিয়ে পাঠাচ্ছি, ও তো কাকে ইয়ে করবে এটা তো ডাজেন্ট ম্যাটার, যে সামনে করবে না পিছনে করবে এগুলো কিছু নাই, রাইট? যে কোনো কিছু হইতে পারে। সো হ্যাঁ, এইটাও যদি হয় তখন কি হবে দেখেন, এই সার্কেলে প্যারিটিতে ইস্যু আছে, হ্যাঁ, বাট এটাতে ইস্যু আছে না, এটাতে ইস্যু আছে, তাহলে এমন একটা জায়গায় ইস্যু হয়েছে এই সার্কেলে আছে বাট এই দুইটা সার্কেলে নাই, ঠিক আছে। সো এটা মানে সবগুলাকে ধরে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবং একই সাথে দেখেন কেন দুইটা ইরর সে কারেক্ট করতে পারে না। ধরেন, আচ্ছা আমি একটু কালার ইউজ করি, এখানে তো 1 আর 0 ছিল তাই না, তো আমি এইখানে 1 এইখানে 0 দিলাম, ধরলাম দুইটা ভুল হয়ে গেছে। এখন একটু দেখেন তো প্যারিটি, এইখানে প্যারিটি ইস্যু আছে না, তিনটা আছে তো গ্যাঞ্জাম আছে, এইখানে কিন্তু প্যারিটি ঠিক আছে, এইখানেও প্যারিটি ঠিক আছে, তাহলে কিন্তু এখন
আপনি ভুল ডিসিশন নেবেন, মানে রিসিভার তো জানে না যে এই দুইটা ইরর হয়েছে, সে বুঝবে যে আচ্ছা আমার এইটার প্যারিটি ঠিক নাই বাট এইটা প্যারিটি ঠিক আছে, তার মানে আর কি এইটা নাই, সো মানে সে আরও ভুল করে দিল। ঠিক আছে, তো ইরর কারেকশন হচ্ছে বেসিক্যালি আপনার বেস্ট গেস। ঠিক আছে, তো এখন বেস্ট গেসটা যদি এইরকম হয়, বেসিক্যালি কিছু করার নাই যে মানে আপনার কাছে ইনফরমেশন নাই, আমি তো এখানে লাল কালার দিয়ে লিখতেছি দেখতে পাচ্ছেন, বাট এরকম তো আর হচ্ছে না, রাইট? তো আপনার যদি আর কি এরকম সিনারিও হয় যে মানে আপনি ভুল গেস করছেন, তাইলে উল্টা আরও ইরর বেড়ে যাবে। অ্যান্ড এই জন্যই যে কিছু থ্রেশহোল্ড আছে, যে এই থ্রেশহোল্ডের নিচে যদি আপনি ইরর কারেকশন অ্যাপ্লাই করেন, উল্টা আরও মানে ভুল বাড়বে, উপকারের চেয়ে অপকার হবে বেশি। সো যেমন কারেন্টলি আমাদের ওই যে শুধু গুগল অ্যানাউন্স করছে যে উইলো এখন ওই পর্যায়ে পৌঁছাইছে যে আমরা হচ্ছে যে চাইলে অ্যাপ্লাই করতে পারি ইরর কারেকশন। এর আগে যেই সমস্ত কোয়ান্টাম কম্পিউটার আমরা বানাইছি এবং এখন পর্যন্ত যেগুলো আছে উইলো বাদে, সবগুলাই হইতেছে বেসিক্যালি আপনি যদি কোয়ান্টাম ইরর কারেকশন অ্যাপ্লাই করেন, উল্টা আরও ক্ষতি হবে। না, গুগল তো যেটা দাবি করতেছে উইলো, সেটাকেও বেসিক্যালি ওইটা হচ্ছে থ্রেশহোল্ডটা পার হয়েছে। ঠিক আছে, এখন মানে থ্রেশহোল্ড পার হইলে থিওরিটিক্যালি উই ক্যান কারেক্ট। এখন আপনি থিওরিটিক্যালি কারেক্ট করতে পারলেও তো সার্কিটরি বানাইতে হবে ওই প্রত্যেকটা কিউবিটের কাছে যায়, মানে ইউ হ্যাভ টু স্কেল দ্যাট আপ। ঠিক আছে, আরও চ্যালেঞ্জ আছে, মানে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আরও বেশি আছে, বাট থিওরিটিক্যাল চ্যালেঞ্জটাই আমরা কাভার করতে পারি না। এবং মানে আমরা যে IBM এর যেই সমস্ত যত কোয়ান্টাম কম্পিউটার আছে, এখনও পর্যন্ত IBM এর কোনো কোয়ান্টাম কম্পিউটার নাই যেইগুলোতে আপনি ইরর কারেকশন অ্যাপ্লাই করলে উপকারিতা করবেন। না না না, এবং উইলো যে বলছে এইটার মধ্যেও মানুষজনের সন্দেহ আছে, কারণ হচ্ছে ওরা পিওরলি কোয়ান্টাম মেজারমেন্ট থেকে করে না, ওটার মেজারমেন্টের পরে আবার কিছু কেরিকেচি করছে স্ট্যাটিস্টিক্স থেকে, তো ওইগুলা করলে আসলে আপনার হয়তো থ্রেশহোল্ড থিওরেম এক্স্যাক্টলি অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, তো মানে এবং অ্যাপ্লিকেবল হইলেও তারপরে আপনাকে প্র্যাকটিক্যালি তো বানাইতে হবে। ঠিক আছে, এসি অফ হয়ে গেছে, আপনাকে তো প্র্যাকটিক্যালি এটা বানাইতে হবে। ঠিক আছে, তো এইটার তো একটা মানে সলিউশন আছে যে এখানে যেমন ওভারল্যাপ করতেছে, ওইখানে ওভারল্যাপ না করে ডিসটেন্স রেখে দিয়ে তারপর ডিসটেন্স থেকে। হ্যাঁ, মানে তাহলে আপনার আরও জিনিসপাতি ইন্ট্রোডিউস করতে হবে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যেইটা করতেছেন তাতে আগে যেইগুলো ছিল সেইগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে কিনা। যেমন আগে কিন্তু আপনি যে কোনো জায়গায় একটা ইরর হইলে ধরে ফেলতে পারতেছেন। না, যেমন এটা এরকম ছিল যে মনে করেন এটা তো বাইরে চলে আসছে, একটা ওভারল্যাপ করতেছে না, কোডটা ইদার সার্কেলের মধ্যে পড়বে না বাইরে পড়বে, যদি এরর থাকে যে বাইরে পড়লে যেটা ডিসটেন্স কম ওইখানে চলে যাবে। না, এখানে কিন্তু আমরা ডিস্টেন্সের পিকচার আঁকাইনি, এটা কিন্তু আসলে জাস্ট পিওরলি মানে ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝানোর একটা টেকনিক। হ্যাঁ, ইন্টারসেকশনগুলো চেক করছে, মানে এটা একটা আরেকটা ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, তো এখানে এক্স্যাক্টলি ডিস্টেন্স বলতে মানে আমি আর কি এই সেটটাকে দূরে সরাইলে ইন্টারসেকশন যদি চেঞ্জ হয়, মানে তিনটা যে সার্কেল আছে একটার সাথে কোনো ওভারল্যাপ হবে না, জাস্ট একটা একটু দূরে থাকবে। আচ্ছা, এখন সেক্ষেত্রেও আর কি ওই যেটা বললাম, মানে প্রবাবলি অন্য কোথাও গ্যাঞ্জাম হবে। যেমন আপনি আসলে সবগুলা এক বিট ইররকে কারেক্ট করতে পারে এরকম হইতে গেলে আসলে যে কিছু লিমিট আছে। যেমন এখানে যেমন এররটা হলো, হ্যাঁ, এটা তো এই সার্কেলের মধ্যে, সো আমি বুঝবো যে না এটা এইখানেই করতে হবে। বুঝতে পারছি, মানে আপনি যেটাই করেন না কেন, মানে আমি যেটা বলতে চাচ্ছি ওইটা করলে প্রবাবলি যেটা হবে, আপনি ওই যে যে কোনো এক বিটে ইরর হইলে যে ঠিক করতে পারছিল ওই ক্যাপাবিলিটিটা আবার হারায় ফেলবেন। ঠিক আছে, মানে আপনি দুই বিট ইরর ঠিক করতে যায়, দেখা যাচ্ছে আপনি এক বিটেরগুলা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তো মানে এটাই আর কি যে ইরর কারেকশন ডিজাইন করা ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, তো এটাই মানুষজন করছে এবং ক্লাস অফ কোডস বানাই দিয়ে গেছে, আমরা আর কি ওইগুলাই ইউজ করি। এবং ইনফ্যাক্ট কোয়ান্টাম কোডও মানুষজন আসলে একদম নতুন কোড খুবই কম আবিষ্কার করছে, খুবই কম। মানে নন লিনিয়ার কোড বেসিক্যালি আমি মানে খুব অ্যাডভান্স কোর্সগুলোতেও কোনো নন লিনিয়ার কোড দেখি নাই আসলে, জাস্ট দু একটা কথা বলে যে এটা আছে। ঠিক আছে, এই বলেই শেষ। সবাই সর্বোচ্চ স্ট্যাবিলাইজার পর্যন্তই যায়, তারপরেও প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে CSS করে 9 মাস। ঠিক আছে, তো হ্যাঁ, ওইটাতে একটু পরে যাবো না, অসুবিধা নাই। মানে আমরা তো আসলে কারেন্টলি আজকে যেহেতু লিনিয়ার কোডের মধ্যে আছে, আপাতত এইগুলোই বুঝি। তবে হচ্ছে যে না ওইটা না, ওইটাতে হচ্ছে আপনার বেসিক্যালি ডুয়াল কোড লাগবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে আগে ডুয়াল কোডের পার্টটাতে যাই, ওখানে যেতে যাচ্ছিলাম। তো এটা তো বুঝছি, রাইট?
তো হ্যাঁ মানে এই ভিজুয়ালাইজেশনগুলো দেখেন অনেক রকমের ভিজুয়ালাইজেশন আছে। আচ্ছা ডুয়াল কোডের ডেফিনেশন কি এখানে ছিল? ডুয়াল কোড এই যে আছে। আচ্ছা তো ডুয়াল কোড বলতে আসলে কি বোঝায়? ডুয়াল কোড বললে আমার হচ্ছে যে আচ্ছা এই যে জি ম্যাট্রিক্সটা আচ্ছা আমি ইয়ার ক্ষেত্রেই বুঝাই। জি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 7/3 ম্যাট্রিক্স, টল ম্যাট্রিক্স, 7টা রো 3টা কলাম। আর 4 যে 4 বিটের মেসেজকে সে 7 বিটে কনভার্ট করতে পারে। আচ্ছা আবার প্যারিটি চেক ম্যাট্রিক্স যে আছে ওইটা দেখতে হচ্ছে কীরকম, ওটা হচ্ছে 3/7, ঠিক আছে। তো এই যে লিনিয়ার কোডটা, প্রত্যেকটা লিনিয়ার কোডেরই একটা ডুয়াল কোড আছে। ডুয়াল কোডটা হচ্ছে বেসিক্যালি ওইটার জেনারেটর ম্যাট্রিক্স হচ্ছে হ্যাঁ মানে এইচ ট্রান্সপোজটা। সো জি প্রাইমটা হচ্ছে বেসিক্যালি এইচ ট্রান্সপোজ, ঠিক আছে। সবসময় আমাদের ক্ষেত্রে জি হচ্ছে টল, এইচ হচ্ছে ওয়াইড, মানে এইভাবে মনে রাখলে হয়তো একটু সহজ হবে আমরা যে স্কিমে কাজ করতেছি। তো আই গেস আপনাদের মনে এরকম নোটেশন ছিল, রাইট? তো হ্যাঁ মানে ডুয়াল কোডের প্যারিটি ম্যাট্রিক্সটা, আচ্ছা আই গেস এই সমস্ত না করে প্রাইম দিয়েই বলি, এটা দেখতে হচ্ছে এইচ ম্যাট্রিক্সটা হচ্ছে কি 3/7, তাহলে ট্রান্সপোজ করলে এটা সাইজ কেমন হবে? 7/3। সো এটা টল হয়ে গেল। তো এইটা হচ্ছে একটা 3 ডিমেনশনাল ভেক্টর স্পেসকে, মেসেজ স্পেসকে 7 ডিমেনশনে ম্যাপ করতেছে, ঠিক আছে। এবং মানে ভাইস ভার্সা এইটার জেনারেটর ম্যাট্রিক্স আবার মানে ওইটার প্যারিটি চেক ম্যাট্রিক্স হবে হচ্ছে জেনারেটর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ঠিক আছে। কারণ ওইটার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যে এই কোয়েশনটাকে আসলে আমি ট্রান্সপোজ করে দিলেই আসলে কেন হবে এটা বুঝতে পারলাম। হ্যাঁ মানে এটা সবসময় উল্টা লাগে, 7টা রো 3টা কলাম, ঠিক আছে, এটা সবসময় উল্টা লাগে। তো হ্যাঁ, সো এখন এই যে ডুয়াল কোডটা, তার মানে ডুয়াল কোড দেখেন এটা কিন্তু মেসেজ স্পেসে আলাদা। হ্যামিং কোডের মেসেজ স্পেস ছিল মানে বেসিক্যালি 4 বিটের মেসেজ পাঠাইতে পারতেন, এনকোড করতো 7 বিটে। ওইটা ডুয়াল কোডও 7 বিটে এনকোড করে, বাট 3 বিট মেসেজকে কিন্তু, ঠিক আছে। এবং এইটারও একটা নাম আছে, এই যে দেখেন এটাকে বলে হ্যাডামার্ট কোড। আচ্ছা বাই দ্য ওয়ে, হ্যাডামার্ট নিয়ে আমরা অনেক কিছু করি, রাইট? হ্যাডামার্ট কিন্তু কোনো সায়েন্টিস্ট ছিল, কি বলে, ফিজিসিস্ট ছিল না, সে ম্যাথমেটিশিয়ান ছিল এবং সে লিটারালি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কিছুই কাজ করে নাই, কিন্তু তার কাজ এত ইউজ হয়েছে তো এই জন্য তার নামানুসারে একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এরকম কিছু জোক আছে যে ইফ ইউ ওয়ার্ক ইন কোয়ান্টাম কম্পিটিশন ফর এ লং টাইম, আপনার নামে একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হবে আর কি, ঠিক আছে। তো হ্যাঁ, হ্যাডামার্ডের আসলে আপনারা যেরকম ফুরিয়ার ট্রান্সফর্ম পড়েন ওরকম হচ্ছে হ্যাডামার্ড ট্রান্সফর্ম নামে একটা জিনিস আছে। তো মানে হ্যাডামার্ড বেসিক্যালি ওই সমস্ত জিনিস নিয়ে কাজ করছিল, ওইটার একটা বলতে পারেন ডেরিভেটিভ টাইপের একটা, মানে খুব ডিস্টিল করে একদম ইজি একটা পার্ট হচ্ছে এইটা। বাট ওর কাজ আসলে অনেক বেশি, এবং হ্যাডামার্ড ট্রান্সফর্ম আপনাদের আসলে যে QC3 কোর্সে একটা অ্যালগরিদমে দেখানো হয়, ওয়ালশ হ্যাডামার্ড ট্রান্সফর্ম, ভিডিও দেখলে দেখেন আছে আর কি, ঠিক আছে। তো এইটার ইয়েটা দেখেন, এইটা হচ্ছে 7/3/4, 3 বিটকে করে এনকোড করে 7 বিটে, এবং এখানকার ডিস্টেন্স হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা ডিস্টেন্সের আইডিয়াটা তো আপনাকে বলছিলাম, এইটা কি সবাই বুঝছেন? তো ডিস্টেন্সটা সবাই কি হ্যামিং কিউবটা দেখছেন? হ্যামিং কিউব, আচ্ছা হ্যামিং কিউবটা আবার আসলে রিপিটেশন কোডের সাথে রিলেটেড, বাট মানে সবাই ইরর কারেকশন নিয়ে কাজ করেছে। ইনফ্যাক্ট আপনার হ্যামিংই প্রবাবলি ওয়াজ দ্য ফার্স্ট পারসন যে হচ্ছে ইরর কারেকশন কাজ করছিল। মানে এটার হিস্ট্রি হচ্ছে আপনার কি বলে, আগে ওই যে পাঞ্চ কার্ড দিয়ে প্রোগ্রামিং করা লাগতো, তো ওই পাঞ্চ কার্ড দিয়ে যখন প্রোগ্রামিং করা লাগতো তখন দেখা যাচ্ছে প্রোগ্রামিং করা মানে হাতে ধরে ধরে ফুটা করা লাগতো, 1-0, মানে ফুটা করলে 1, ফুটা না করলে 0, ঠিক আছে, এরকম, বা আই গেস উল্টা, যেটাই হোক না কেন। তো দেখা যাচ্ছে তো, এবং মানে বিশাল এরকম কার্ডের ডেক
ঢুকাইতে হইতো, ও একটা একটা করে নিয়ে প্রোগ্রামিং করতে। এবং এখনও একটা মডেল দেখছিলাম কিছুদিন আগে যে একটা জাদুঘরে আর কি রান করে তারা দেখাইছে যে এরকম একটা ভিডিও দিছে। তো একটা ওয়ার্কিং মডেল এখনও আছে। তো এই যে ফুটা করা, এটাতে যদি আপনার ভুল হয়ে যায় কোনো একটা ফুটাতে, তাহলে তো পুরা প্রোগ্রাম মানে বাইনারি ভুল হয়ে গেছে, পুরাটাই মানে উল্টাপাল্টা গার্বেজ রেজাল্ট দিবে বা ক্র্যাশ করবে মুক্ত। ঠিক আছে, তো এইটার জন্য এবং এইটা রেগুলার হইতো। তো হ্যামিং বিরক্ত হয়ে গেছিলো যে এইটা কেমনে হয়, এমনি তো কাজ করা যায় না। যে আচ্ছা তাহলে আমি কি করতে পারি, আমি কি এরকম কিছু করতে পারি যে হচ্ছে যে হায়ার বিটের মধ্যে এনকোড করবো, সো ইনফরমেশন আমার একটু বেশি করা লাগবে, বাট ভুল হইলেও সে ওটাকে কারেক্ট করে নেবে। ঠিক আছে, সো বেসিক্যালি এই পাঞ্চ করাটা থেকে আর কি করছে যে আচ্ছা আমি পাঞ্চগুলো আর কি একটু বেশি করব, বাট হচ্ছে যে অ্যাটলিস্ট একটা দুইটা ভুল হইলে কারেক্ট করে নেবে। ঠিক আছে, তো হ্যামিং ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট পার্সন এটা নিয়ে করছে। আর বাই দ্য ওয়ে হ্যামিং কোড টোড নিয়ে কিন্তু ইয়ার ভিডিও আছে, ভালো মতো দেখেন। ও মানে 16 বিটেরটা দেখাইছিল, 743 না দেখায় 16 বিটেরটা দেখাইছে। আচ্ছা 3 blue 1 brown, ঠিক আছে, ওরও ভিডিও আছে। হ্যামিং কোড বা ওইটার ভিডিওর নাম কি ছিল মনে হয়, বাট মানে ইরর কারেকশন রিলেটেডই। হ্যাঁ ওইটাই, মানে ওইটা নিয়ে ভালোই কথা বলছে। ওই যে ওখানে 16 বিট যেটা, ওইটা ওই যে আপনার বেসিক্যালি 15। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার ও 743টা দেখায় না, ও হচ্ছে যে পরেরটা দেখাইছে 15, সামথিং আই গেস, ওইটা দেখাইছে। ঠিক আছে, এবং ওইটা আসলে ইউজ হয়, ওইটা আমাদের রেগুলার ইউজ হয় যে ডাটা, কারণ 15+1 তো একটা এক্সট্রা বিট। আবার হ্যাঁ ওইখানে যেই কোডটা আছে ওইটা আবার আরেকটু অ্যাডভান্সড, যে আমরা এখন তো 8 বিটে কাজ করি। তো 8 বিটে কাজ করার জন্য ওই 16 বিট হইলে খুব ভালো হয়। তো বেসিক্যালি একটা এক্সট্রা বিট জায়গা থেকে যায়, তো ওইটা ইউজ করে হচ্ছে দুইটা ইরর হয়েছে কিনা এইটা চেক করা যায়। মানে বলতে পারবে না যে কোথায় হয়েছে, আমরা যেরকম বের করে ফেললাম যে এক্স্যাক্টলি এই জায়গায় ইররটা হয়েছে, লোকেশনটা বলতে পারবে না, বাট অ্যাটলিস্ট এইটুকু বলতে পারবে যে দুইটা ইরর হয়েছে নাকি একটা ইরর হয়েছে। ঠিক আছে, আপ টু দুইটা ইরর ডিটেক্ট করতে পারে, কারেক্ট করতে পারে একটা ইরর। হ্যাঁ মানে ওটা ওর 16টা নিলে আর কি তখন হয়, মানে ওই একটা এক্সট্রা ঢুকাইলে। এবং ওর ভিজুয়ালাইজেশনটাও আসলে নাইস, এক একজন এক একভাবে এক্সপ্লেইন করে, বাট ভেরি নাইস। ঠিক আছে, ওরটাতেও বোঝা যায় যে কেন এরকম হওয়া লাগে। আচ্ছা হ্যামিং কোডের কথা কেন বলতেছি, হ্যামিং কোড হচ্ছে একটু আগে যে আমরা রিপিটেশন কোডের কথা বললাম, এইখানে বেসিক্যালি 1 বিট ইনফরমেশনকে এনকোড করা হয়, তো 000 অথবা 111 এই দুইটাই কোড আছে। তো আপনারা যদি আর কি এরকম 3 বিটের রিপিটেশন কোড দেখেন, তাহলে তো আসলে টোটাল 8টা পসিবিলিটি আছে। ঠিক আছে, তো এখানে আসলে ভেক্টর স্পেস না আঁকায় জাস্ট এরকম 8টা পয়েন্ট দেখায়, কারণ আপনার মানে আর তো নাই 8টাই পয়েন্ট লিটারালি, মানে এখানে গোনা যায় যে কতগুলো ফাইনাইট ভেক্টর স্পেস এটা। তো এইখানে কারেক্ট কোড ওয়ার্ড হচ্ছে শুধু এইটা আর ওইটা। ঠিক আছে, অনলি 000 আর 111। আপনি যদি 001 পান বুঝবেন যে ভুল হয়েছে। এবং আপনার গেস কি, এটা প্রবাবলি 000 ছিল, একটা ফ্লিপ হয়ে 001 হয়েছে। তো এই যে হ্যামিং কিউবটা আঁকাইছে, আপনারা কি কে ম্যাপ পড়ছেন না? কে ম্যাপে মনে আছে যে আপনারা যে লিখতেন যে 00, তারপরে 01, তারপরে 11 লিখতেন, তারপরে 10 লিখতেন, কারণ কি একটা বিট চেঞ্জ হয়েছে। এইখানেও লিটারালি তাই, বাট ফর 3 ডিমেনশনাল। দেখেন এখান থেকে এখানে জাস্ট একটা বিট চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে একটা বিট চেঞ্জ, এর সাথে আরেকটা লাইন আছে, এখানেও দেখেন একটা বিট চেঞ্জ। ঠিক আছে, প্রত্যেকটা ভার্টেক্স যাদের সাথে কানেক্টেড তাদের সাথে তার ডিস্টেন্স মাত্র 1। ঠিক আছে, তো তাহলে এবং মানে এইগুলো হচ্ছে ইউনিট ডিস্টেন্স। তাহলে বেসিক্যালি ধরেন এই যে রেড, আচ্ছা রেড কালারগুলো কি ঠিক করছে? ঠিক করে নাই, আসলে কালারটা ঠিক নাই। আচ্ছা আমি হয়তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে 0-র কাছাকাছি এই যে টোটালটা 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টের মধ্যে 2টা ভ্যালিড, বাকি 6টা নিরুদ্দেশ। এদের মধ্যে 3টা আসলে 000-র কাছাকাছি, আর বাকি 3টা হচ্ছে 111-এর কাছাকাছি। কারা কারা? এই যে এইটার সাথে কানেক্টেড দেখেন 3জন আছে, এই 3জন। সো আপনার এই 3টার যে কোনো একটা যদি পান বুঝবেন এটা প্রবাবলি 000 ছিল, কারণ দিস ইজ দ্য ক্লোজেস্ট। আর যদি এইটা পান আপনি বলবেন যে এইটা থেকে তো 0-তে আসতে 2টা চেঞ্জ হওয়া লাগে, ভার্সেস 111 থেকে মাত্র একটা চেঞ্জ হওয়া লাগে, তাহলে প্রবাবলি এইটাই ছিল। ঠিক আছে, এবং দেখেন তো 000 থেকে 111-এ যাইতে কতগুলা ডিস্টেন্সটা কত দূর পার করতে হয়? 1, 2, 3, অ্যাটলিস্ট 3, এবং 3-এর চেয়ে মানে আচ্ছা হ্যাঁ 3-এর চেয়ে বেশি আই গেস ঘুরে যাইতে পারেন। ঠিক আছে, এমনি ঘুরে যেতে পারেন, বাট হ্যাঁ মানে ডিস্টেন্স বললে তো আমরা সবসময় শর্টেস্টটাই বুঝাই। তো ডিস্টেন্স 3।
এটাই হচ্ছে ডিস্টেন্স 3 কোড, ঠিক আছে? তার মানে আপনার ভ্যালিড কোডগুলোর মধ্যে ডিস্টেন্স যদি 3 হয় সেটা হচ্ছে ডিস্টেন্স 3 কোড, ভ্যালিড কোডগুলোর মধ্যে যদি ডিস্টেন্স 4 হয় তাহলে হচ্ছে ডিস্টেন্স 4 কোড, ঠিক আছে? যেরকম হচ্ছে আমাদের হ্যামিং কোডে আঁকানো খুবই ডিফিকাল্ট, তারপরেও মানুষজন আঁকায়, ঠিক আছে? হ্যামিং কোডে তো আসলে 7টা, ঠিক আছে? এখানে তো মাত্র 3 বিটে 3 ডিমেনশন শেষ, 7 ডিমেনশন মানুষজন তাও আঁকায় আর কি, একদম জগা খিচুড়ি করে, মানে খুবই জগা খিচুড়ি করে আঁকায়। আমার কাছে মনে হয় যে এটা দেখাচ্ছে, হ্যাঁ মানে ওই, হ্যাঁ মানে এখানে করা যায় আসলে, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যামিং কিউবে যত সুন্দরভাবে দেখা যায় অত সুন্দরভাবে দেখা যায় না, এই যে মানুষজন হায়ার ডিমেনশনে এমনে এমনে আঁকায় আর কি। তো এতে আসলে বোঝাচ্ছে না বোঝা কঠিন, ঠিক আছে? তবে আমি অ্যাটলিস্ট একটা পোর্শন তো দেখাইতে পারি। একটা পোর্শন হচ্ছে এই যে দেখেন আমাদের 0 0 0 এখান থেকে সামথিং ছিল সামথিং ছিল সামথিং ছিল জানি না, অনেকগুলো পথই আছে, বাট 111 কি 3টা দূরত্বে ছিল না? আমি জাস্ট এরকম স্ট্রিংয়ের মতো যদি দেখাই, এইটা একটা কারেক্ট ওয়ার্ড, এটা একটা কারেক্ট ওয়ার্ড, ঠিক আছে? এবং মানে 2টা কারেক্ট ওয়ার্ডের মধ্যে আরও কারেক্ট মানে আরও ওয়ার্ড আছে যেগুলো কারেক্ট না। তা আপনি যদি এইটা হয় আপনি গেস করবেন যে আচ্ছা এইটা সবচেয়ে কাছে এইটা। আমি যদি এইখানে পড়ি আমি দেখবো যে সবচেয়ে কাছে এইটা। কারণ কি? আপনি আসলে লিটারালি অর্ধেক করতেছেন। এই সাইডে যারা আছে তাদেরকে ওই দিকে রাখবেন, মানে ওই দিকে পাঠাই দিবেন, ভাববেন যে এইটা ছিল প্রবাবলি কারেক্ট। এই দিকে যারা আছে তাদেরকে ভাববেন যে এইটা ছিল প্রবাবলি। তো সেম আইডিয়াটা আপনি এখন আরও ডিস্টেন্স 5 ডিস্টেন্স 7 করে এরকম আঁকাইতে পারেন। যেমন দেখেন বাট ডিস্টেন্স অলওয়েজ আই থিংক অড বলা থাকে, অড হইলে কি হয়, হ্যাঁ সেটাই। যেমন ধরেন আমি যদি এটা কি করছি, এটা একটা কারেক্ট ওয়ার্ড, এটা একটা কারেক্ট ওয়ার্ড, ডিস্টেন্স কত? 1 2 3 4 আছে, 4 হয়ে গেছে, সরি আমি 5 বানাইতে চাচ্ছি আসলে, 5, হ্যাঁ ডিস্টেন্স 5, মানে ডিস্টেন্স তো এই দূরত্ব 1 2 3 4 5। আচ্ছা এখন তাইলে আসলে কি হবে, ঠিক আছে? ডিসটেন্সটা যদি হচ্ছে ইভেন্ট হয়ে আমি কি গুণ ঠিকঠাক করতেছি? হ্যাঁ ইভেন্টটাতে আসতেছে, আগে একটু অর্থটা দেখি। ওইটা হয় না যে আমি বুঝতে পারবো আমার এরর হয়েছে বাট কারেক্ট করতে পারবো না। হ্যাঁ, বা আপনার আসলে মানে রাইট ওইটাই হবে। এবং হচ্ছে যে আরও কিছু বিষয় আছে যে আপনি চাইলে যে কোনোটাতে দিতে পারেন, বাট হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওইটাই শেষ, ঠিক আছে? ওটা আর বেশি অ্যাস্টারিস্ক দিয়ে লাভ নাই। যেমন এইখানে কি করতে পারি আমি, আমার আঁকানোটা হয়তো ভালো হয় নাই, বাট দেখেন এরা দুইজন ওই সাইডে, এরা দুইজন এই সাইডে, মানে এইটার জন্য ক্লোজেস্ট কে? এইটা কারেক্ট, ওইটা তো একটু দূরত্ব বেশি। সো আপনার ডিস্টেন্স যদি ডি হয়, যেমন এখানে 5, আপনি D-1/2 যদি নেন, যদি অড নাম্বার হয় এটা তো একটা সুন্দর ইন্টেজার দিবে, আপনি বলবেন যে এত হইল আপনার এতগুলা ইরর কারেক্ট করতে পারে। কিন্তু যদি ওই যে ডিস্টেন্স 4 কোড হয় তাহলে আপনি আসলে মাঝখানে, সরি ডিস্টেন্স 4 হইল না, হ্যাঁ তাহলে আপনি মাঝখানে এইটাকে নিয়ে বিপদে পড়বেন যে এইটা হইলে কোন দিকে যাবে, সেটা এই দিকে আর এই দিকে তো ইকুয়াল। সো আমরা এইটা পাইলে বুঝবো যে হ্যাঁ এখানে গ্যাঞ্জাম আছে, কিন্তু কারেক্ট করে কোনটা লিখবো, দুইটাই তো ইকুয়াল দূরত্বে, ঠিক আছে? এমনও হইতে পারে যে অনেক দূরে হয়ে আসছে, বাট দিস ইজ আওয়ার বেস্ট কেস। এগেইন রিমেম্বার আমাদের বেস্ট কেস হচ্ছে কত কাছাকাছি সেটা। তো আপনার এই যে এইখানে যে কোডটা দেখলেন একটু আগে, কি নাম বললাম, আমাদের হেডামার্ট কোড, এইটার ডিস্টেন্স কিন্তু 4। সো যদিও এ দুইটা ডিটেক্ট করতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা কিন্তু ঠিকই কারেক্ট করতে পারে, ঠিক আছে? কারণ এক ডিস্টেন্স দূরত্বে যদি থাকে, এক একক দূরত্বে যদি থাকে, একটা যদি ইরর হয় সে কিন্তু বুঝবে যে আচ্ছা এটা থেকে এটা আসছে। দুইটা ইরর হইলে অসুবিধা, বাট দুইটা সে ধরতে পারবে, ঠিক আছে? তো এইটাই। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের হেডামার্ট কোড। বেসিক্যালি হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে আমাদের ডুয়াল কোড, ঠিক আছে? আপনারা যদি চেক করে দেখেন প্রবাবলি ওইটাই হবে। এখানে কি কোথাও লেখা আছে যে এটা ডুয়াল কোড? এই যে হুইচ ইজ দ্য ডুয়াল কোড অফ দ্য হ্যামিং কোড। সো ডুয়াল কোডে আমাদের হচ্ছে মানে এটা কিরো কারেকশনের গুরুত্ব যেটা অনেক অপরিসীম। হ্যাঁ, সিএসএস কোডে বেসিক্যালি ডুয়াল কোড ইউজ করে, এই জন্যই আর কি এটা বললাম, ঠিক আছে? সিএসএস কোডে ওই যে বলতেছিলাম যে একটা আরেকটার মানে সাথে কম্প্যাটেবল হওয়া লাগবে, তো ডুয়াল কোড এবং ডুয়াল কোডটা আবার ওইটার সাবসেট হওয়া লাগবে, এরকম একটা বিষয় আছে, ঠিক আছে? হ্যাঁ, তো সাবসেট হওয়ার বিষয়টা কি বোঝাচ্ছে? ওইটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা আই থিঙ্ক এগুলো আমি আসলে না দেখে আন্দাজে একবারে বলাটা ডিফিকাল্ট হয়ে যাবে, বাট সিএসএস লিখলে তো আবার শুধু
ইয়ে আসে, কোয়ান্টাম লেখা লাগবে, কোয়ান্টাম কোড। আচ্ছা এইখানে, আচ্ছা দেখেন একটু পড়ি, ঠিক আছে, কনস্ট্রাকশনটা পড়ি। কনস্ট্রাকশনটা কি করতে হয়, C1 আর C2 দুইটা ডিফারেন্ট ক্লাসিক্যাল কোড, ঠিক আছে, একদম ক্লাসিক্যাল কোড, বাইনারি, কোনো অসুবিধা নাই। একটা হচ্ছে NK1 আর একটা হচ্ছে NK2, মানে একটা হইল মানে দুইজনের সাইজ কিন্তু সেম, মানে এনকোড করার পরে সাইজ সেম। যেমনটা ধরেন এইখানে দুইজনই কিন্তু এনকোড করার পরে হ্যাডামার্ট কোড বলেন বা হ্যামিং কোড বলেন, দুইজনই কিন্তু এনকোড করার পরে 7 বিট ছিল, বাট একজন 4 বিটকে এনকোড করছে আর একজন 3 বিটকে এনকোড করছে। তো এইখানে বেসিক্যালি কে দিয়ে কি বুঝাচ্ছে, না না যত মেসেজের লেন্থ এন দিয়ে বোঝাচ্ছে মেসেজটাকে এনকোড করার পরে কোডের লেন্থ। কোড মানে বুঝাই আমরা যে এনকোড করার পরে যে লেন্থটা হয়েছে, মানে রিডান্ডেন্সি অ্যাড করার পরে যে লেন্থটা হয়েছে, যেমন যে 7-4-7-3 এরকম আর কি, ঠিক আছে। দুইটা এক্সাম্পল, দুইটা ডিফারেন্ট কোডকে, হ্যাঁ মানে এরা কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা কোড এবং মেসেজ স্পেসও আসলে আলাদা, বুঝতেই পারতেছেন যে একটা 4 বিটকে এনকোড করতেছে, একটা 3 বিটকে এনকোড করতেছে, সো সব কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমরা এখন বুঝতেছি না যে এটার সাথে কোয়ান্টামের কি রিলেশন, নাইও আসলে এই মুহূর্তে, ঠিক আছে। আগাই কি বলতেছে আগে, তো সাচ দ্যাট C2 ইজ আ সাবসেট অফ C1। আচ্ছা C2 বলতে কি বুঝাচ্ছে, C2 বলতে বুঝাচ্ছে আমার এই যে, যেমন আচ্ছা আমি এক্সাম্পল হিসেবে এটাই দিই, C1 ধরেন হচ্ছে 7-4, আমি একটু চেক করে দেখি যে এরা কোনটা ধরছে, হ্যাঁ 7-4 আর 7-3, ঠিক আছে। 7-4 হচ্ছে হ্যামিং কোড, তো C1 হচ্ছে হ্যামিং আর 7-3 হচ্ছে হ্যাডামার্ট কোড গেল, ঠিক আছে। আমি লিখলাম আর কি, ঠিক আছে। যদিও আসলে এক্স্যাক্টলি নিজের মানে এই জায়গাটাতে নিজের ডুয়াল হওয়া লাগে না, বাট স্ট্রিং কোডের ক্ষেত্রে হয়, ঠিক আছে। আচ্ছা যদি এটা হয়, যেমন আপনার রিপিটেশন কোডও ইউজ করতে পারেন, এটাও একটা রিপিটেশন কোড, এটাও একটা রিপিটেশন কোডের ডুয়াল, এরকম ইউজ করতে পারেন, অনেক রকম আছে, ঠিক আছে। আচ্ছা এইখানেও অনেক জায়গায় গ্যাঞ্জাম আছে, কেউ বলে যে C2 এর ড্যাগার নিয়ে শুরু করবে, কেউ আবার মানে C2 এর ডুয়াল নিয়ে শুরু করবে, কেউ আবার পরে ডুয়াল করবে, এই গ্যাঞ্জাম যেখান থেকে পড়তেছেন একটু দেখেন যে আসলে তারা কি বলতেছে, ঠিক আছে। C2 ইজ আ সাবসেট অফ C1, এই কথাটার অর্থ কি বোঝাচ্ছে, আমরা যখন NK1 লিখতেছিলাম, যেমন 7-4 লিখতেছিলাম, কতগুলা মেসেজ পসিবল ছিল, 2^4, 4 বিট মানে 2^4। তো তাহলে 7 বিট লেন্থের 2^4 মানে 16টা কোড, মানে ভ্যালিড কোড আছে এইখানে। এইটা হইল 7-3, তার মানে এখানে কি 8টা ভ্যালিড আছে না। তো এরকম কোড আছে, যেমন হ্যামিং কোডের ক্ষেত্রে এবং হ্যাডামার্ট কোডের ক্ষেত্রে প্রবাবলি এইটা ট্রু, যে বেসিক্যালি হচ্ছে দেখবেন ওই 8টাই ওই 16টার মধ্যে খুঁজে পাবেন, এটা একটা সাবসেট। এটা মিলে গেছে হ্যামিং এবং হ্যাডামার্টের ক্ষেত্রে, না মিললে করা যাইতো না। যদি এই শর্তটা ফুলফিল হয় এবং মানে C1 এবং C2 ড্যাগার হ্যাভ মিনিমাল ডিস্টেন্স 2t+1, ওই যে একই পরিমাণ ইরর তারা কারেক্ট করতে পারে, t হচ্ছে নাম্বার অফ ইরর কতগুলো কারেক্ট করতে পারবে, তাহলে 2t+1 হচ্ছে তাদের ডিস্টেন্সটা, ঠিক আছে। যদি এটা হয় ডিসটেন্স সেম হতে হবে, মানে সেম হইতে হবে বলতে মিনিমাল যতগুলা ইরর কারেক্ট করতে পারে সেইটা ঠিক হইতে হবে। যেমন ওই যে বললাম যেটা যে ডিসটেন্স ডিফারেন্ট বাট কানেক্ট করতে পারে সেম, হ্যাঁ ওইটাই হচ্ছে টি, ঠিক আছে। যেরকম হচ্ছে ইয়ার ক্ষেত্রে হচ্ছে মানে হ্যামিং কোডের ক্ষেত্রে ছিল ডিস্টেন্স 3, আর ইয়ার ক্ষেত্রে ছিল হচ্ছে হ্যাডামার্ট কোডের ছিল ডিস্টেন্স 4। তো আমরা t=1 এখানে 1 বিট ইরর কারেক্ট করতে পারে, তো 2 × 1 + 3, তো 3 এর সমান বা 3 এর চেয়ে বেশি, অসুবিধা নাই, মানে অ্যাটলিস্ট একজনকে কারেক্ট করতে হবে। এইটা দুইটাকে যদি অ্যাড করি তাহলে মানে ইউনিয়ন করলে সেম সেটই পাওয়া যাচ্ছে, হ্যাঁ মানে সাবসেটের ডেফিনেশনই তো টেকনিক্যালি ওইটা, যে দুইটাকে ইউনিয়ন করলেও যদি ওই বড় সেটটা পাওয়া যায় তাহলে ওইটাকে সাবসেট বলে, ঠিক আছে। তো এখানে আবার বলতেছে যে আচ্ছা ওরা C1 আর C2 দিয়ে নিয়ে শুরু করছিল এবং C2 এখানে আবার C2 ডুয়াল নিতেছে, C2 এর ডুয়াল নিতেছে, তাহলে এই C1 C2 দিয়ে বেসিক্যালি একটা কোড বানানো যায়। এবং কীভাবে বানানো যায় এইটা হচ্ছে তার কনস্ট্রাকশন, যে সুপার পজিশন নিতে হবে অমুক তমুক, ঠিক আছে। তো এইটা একটু জটিল, ঠিক আছে, মানে এটা একটু জটিল বলতে এখানে আপনার কোয়ান্টাম বিটস আছে, কোয়ান্টামের পার্টপাতি আছে, যদিও তাও খুব বেশি না। যেরকম C2 এর মানে
এই জিনিসগুলো আমার কেন পছন্দ না, এই জিনিসগুলো পছন্দ না হওয়ার কারণ হইতেছে যে যতটুকু না জিনিসটা কঠিন তার চেয়ে বেশি কঠিন করা হয়। এই যে এখানে লিখছে C2 এর পাশে অ্যাবসলিউট ভ্যালু টাইপের সিম্বল দিছে, এটা মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ কাউন্ট, মানে কার্ডিনালিটি বা সাইজ যাই বলেন না কেন, তো এইটা না লেখা এটা 2 লেখা যাইতো না? তো হুদাই আর কি জিনিসপাতি কঠিন করা, ঠিক আছে। তারপর আপনাদের হয়তো এরকম মনে হচ্ছে হাই হাই এক্স, মানে প্রথমে তো কেট সিম্বলের মধ্যে যোগ করতেছে এক্স একটা ভেক্টর, তার সাথে আবার যোগ করতেছে C2, ঠিক আছে, মানে কঠিন অবস্থা, মানে হুদাই খুব কঠিন করে, ঠিক আছে। এক্সটা হচ্ছে প্রত্যেকটা আপনার মানে ওই C1 এর কোডগুলা, এনকোডেড কোডগুলা, ওগুলা C1 হচ্ছে C1 একটা ভেক্টর স্পেস, ঠিক আছে। C1 কোন ভেক্টর স্পেসটা, ওটা হচ্ছে আপনার ফার্স্ট কোড, যে ওই যে হ্যামিং কোডের যে এটা ছিল এটা। তো যাই হোক এই পার্টটা একটু ডিফিকাল্ট, বাট যেটাই করি না কেন দিন শেষে হচ্ছে যে কেন আমাদের এই যে CSS কোড যেহেতু করবো আমরা ফল্ট টলারেন্সে যাবো, মুক্তমুখে যাব, সবগুলো CSS কোডের উপর দাঁড়াচ্ছে, এবং CSS কোডের ডেফিনেশন হচ্ছে এইটা। তো এইটার মধ্যে যে আপনার ডুয়ালের ইয়েগুলো আছে, লিনিয়ার কোডের পার্টগুলো আছে, এই জন্যই আসলে আমি আপনাদেরকে এই জিনিসগুলো পড়তে বলছি, না হলে আসলে আপনারা CSS কোডগুলো বুঝবেন না, ঠিক আছে। ইনফ্যাক্ট এইটুকু আপনারা যেইটুকু আসলে লিনিয়ার কোড যতটুকু মোটামুটি পড়ছেন, আই ফিল লাইক দিস ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে। এরপরে আপনি আরও কিছু করতে পারেন, যেমন ওই যে হচ্ছে লিমিটগুলো আছে, ওইগুলো নিয়ে অনেক পড়াশোনা করতে পারেন যে আচ্ছা কী কী লিমিট আছে। লিমিট মানে হচ্ছে যে ইচ্ছা মতো বসাইলে হবে না, ঠিক আছে। যেমন ডুয়াল কোডের ইনটিউশন, মানে কীরকম ইনটিউশন চাচ্ছেন? আচ্ছা, মানে ডুয়াল কোডের বিষয়টা হচ্ছে ডেফিনেশনটা কি, মানে ডুয়াল কোডের ডেফিনেশন হচ্ছে, আপনি দেখেন এটা দেখলে বুঝবেন প্রত্যেকটা কোডই আসলে হ্যাঁ হ্যামিং ডিস্টেন্সটা হচ্ছে না, এরকম কোনো মানে হ্যামিং ডিস্টেন্স তো একটা কোডই না, এই যে যেই ডিস্টেন্সটা আমরা মেজার করি এটার নাম হচ্ছে হ্যামিং ডিস্টেন্স, ঠিক আছে। এটার অফিসিয়াল নাম হচ্ছে হ্যামিং ডিস্টেন্স। হ্যামিং কোডের ডুয়াল হচ্ছে হ্যাডামার্ট কোড, ঠিক আছে। এখন এইটা অনেকে ভুল করে, যেমন আমিও প্রথম ইনফ্যাক্ট এইটা হচ্ছে আপনাদের ওই গটেসম্যানের লেকচারেও দেখছিলাম ও ভুল করছে, মানে মিলাইতে পারছিল না যে কী হইলো। আমি তখন বুঝছি যে আমিও এই জ্ঞানটা করছিলাম। সেটা হচ্ছে যে মানে অনেকেরই মাথায় থাকে যে আচ্ছা হ্যামিং কোডের ডুয়াল মানে হ্যামিং কোড নিজেই, হুইচ ইজ নট ট্রু, ঠিক আছে। হ্যামিং কোডের ডুয়াল তো হচ্ছে হ্যাডামার্ট কোড। হ্যাডামার্টের ডুয়াল আবার হ্যামিং কোড, হ্যাঁ, মানে ভাইস ভার্সা, কিন্তু অনেকে মনে করে হ্যামিং কোড নিজেই নিজের ডুয়াল, ঠিক আছে। তো ওইটা না তো আসলে, ঠিক আছে। তো মানে যে ওই জায়গায় আর কি অনেকেরই মাথায়, এবং মানে ধরেন এক্সপার্টরা পর্যন্ত এই জিনিসটা আর কি ভুলা যায় বা ভুল করে, ঠিক আছে। তো আচ্ছা আমি ডুয়াল কোডের ডেফিনেশন কই আছে, আচ্ছা যাই হোক, মানে ডুয়াল কোডের ডেফিনেশন হচ্ছে বেসিক্যালি আমার এই যে হ্যাঁ আমি একটু এটা করি, হ্যাঁ বলবেন? আচ্ছা না না কি বলেন, এই যে একটু আগে যে লিখছেন, এই যে দেখেন CSS কোড বুঝতে চাইতেছেন, ঠিক আছে। আমি তো CSS কোড কি বুঝবেন, দিস ইজ দ্য হোল আর্টিকেল, মানে আর কিছু নাই, ঠিক আছে। এখন কোনো এক্সাম্পল দিতে পারতো। ইনফ্যাক্ট আমি গতকালই একটা ভিডিও দেখতেছিলাম যে গাইলাইতেছিল যে মানে কি বলে উইকিপিডিয়া থেকে ম্যাথমেটিক্স শেখা এত ডিফিকাল্ট কেন, কারণ ওরা আসলে সব কিছু আসলে রেফার করে যেখান থেকে পড়ছে সেটাই জাস্ট ঘুমায় বসা দেয়। এই ডেফিনেশনটা দেখেন হয়তো ইয়ার থেকে তুলে দিছে। আচ্ছা ওকে বুঝতে, তো হ্যাঁ মানে বেসিক্যালি এইটাই যে মানে ধরেন ওর ডেফিনেশনটা বসায় দিছে, তো ডাজন্ট ফিল লাইক এক্সপ্লেনিং এনিথিং। এখন আসলে হ্যাঁ এইরকম হয়ে গেছে, আমাদের পড়াশোনাগুলো একটু এরকম হয়ে গেছে, কি আর করা। তো আমি মনে করি যে মানে আসলে মানে যেমন আমি যখন ছোট ছিলাম তখন খুব ভাই মানে কোনো কিছু একটা দেখলাম, দেখার পরে এটা যদি উইকিপিডিয়া খুলতে যায় তখন তো এই যে কঠিন ক্যালকুলাসে হয়তো তখন পারি না, এমন কঠিন ডেফিনেশন দিত যে ওইটা দেখে আসলে কী করতে খুঁজছিলাম এরকম মনে হচ্ছে। তো মানে আইদার খুব ডিফিকাল্ট আর নাইলে দেখা যাচ্ছে কোনো এক্সাম্পল নাই, এরকম মানে খুব প্রপার না, বাট অ্যাটলিস্ট এইটা বলতে হবে যে হ্যাঁ ইনফরমেশনটা আছে,
মানে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি, দিস ইজ ভেরি গুড। মানে এই যেমন আমি আপনাদের দেখাইতেছি, কোনো বই টই নামানো না, ধুমায় জাস্ট ওপেন করো, শেষ। ঠিক আছে, এবং মানে জেনারেলি রিলায়েবল একটা সোর্স, ভালো। এটা বোঝার জন্য আর আমার বই পড়তে হবে। হ্যাঁ, মানে এরা তো বেসিক্যালি জাস্ট রিসোর্সগুলো কপি করে দেয়, এবং কোনোটা আসলে এগুলো তো সবাই ভলেন্টিয়ারিং করেই লিখছে, তো যার তেল হয়েছে সে হয়তো একটু বড় করে লিখছে, ঠিক আছে, বা যেই দেখা যাচ্ছে এইটা হয়তো অমুক ফিল্ডে অনেক লাগে, তো সে ওই ধরনের কেউ একজন মানুষ এসে বড় করে লিখছে। এখন তো হচ্ছে গ্রকপিডিয়া না কি আসছে নাকি, শুনছেন? লেম, আরে উইকিপিডিয়ায় বেসিক্যালি কপি করে এটার ভাব নেওয়ার চেষ্টা করছে। মানে এআই ট্রেনিং করে তো লাভ নাই বেসিক্যালি, মানে লিটারালি উইকিপিডিয়া টেক্সট বাই টেক্সট বসাইতেছে, খালি দু একটা জায়গায় যে হিটলারের ইনফরমেশন একটু মাইল্ড করে দিচ্ছে, কারণ ও তো আবার হিটলার সাপোর্ট করে, ঠিক আছে, মানে বা ইলন মাস্ক, ঠিক আছে, এই সমস্ত আর কি ইস্যু চলতেছে। তো হোয়াট এভার, যাই হোক, ওইগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। তো ডুয়াল কোডের আইডিয়াটা হয়তো আমি এইভাবে বলবো যে হ্যাঁ থাকুক, আনলিস্টেড থাকবে, ধুর বাদ দেবে, এগুলো চিন্তা করে লাভ। আচ্ছা, আমি একটু এইটার কথা বলি। প্রথম কথা, এই জিনিসটা বলতে চাইছিলাম, এটা আমি ভুলে গেছি, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা বলা হয় নাই, সব জায়গায় ইনার প্রোডাক্ট বলে এই কোডের ক্ষেত্রে, দিস ইজ রং, ঠিক আছে। বাইনারি কোডের ক্ষেত্রে রং, কারণ হ্যাঁ, এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে ইনার প্রোডাক্টের আপনাদেরকে যেই 3টা কন্ডিশন পড়াইছিলাম, এটা একটা কন্ডিশন ফেল করে, সো এটাকে আসলে ইনার প্রোডাক্ট বলা উচিত না। যেমন ইনার প্রোডাক্টের ডেফিনেশন ছিল যে নর্মটা কি হইতে হবে সবসময়? না, ওটা তো স্টেট ভেক্টর হইতে গেলে হইতে হবে, বাট অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হইতে হবে। কখনোই কোনো ভেক্টরের মানে ইনার প্রোডাক্টে 3টা কন্ডিশন ছিল, একটু বলি তাহলে আরেকবার, এই জায়গাটা একটু ফোকাস করতে চাইছিলাম। আচ্ছা, আমি বলতেছি, আসতেছি। যেমন হচ্ছে আমরা মানে লিটারালি ধরেন আসলে জিনিসটা কী ছিল, আমরা আলফা বিটা এইভাবে একটা কিউ বিট লিখি, তো আলফার ভ্যালু বিটার ভ্যালু এগুলো 2টা কমপ্লেক্স নাম্বার হইতে পারে। এইখানে আমরা 2 বিট জিনিসটা লিখতেছি, জাস্ট লিটারালি আলফা বিটার ভ্যালুগুলো শুধু 0 বা 1 হইতে পারে, মানে বাইনারি ফিল্ড থেকে আসবে, অন্য কোথাও থেকে আসবে না। এবং আমাদের ইউজুয়ালি ইনার প্রোডাক্ট জাস্ট নর্মালি এইভাবে গুণ করে দিলেই তো হয়ে যায়, তাই না? যে আমরা বলছিলাম যে ইউভি জাস্ট নর্মালি আসলে ভেক্টরের ড্যাগার করে ভি এর সাথে গুণ করে দিলেই হয়ে যায়। তো এখানে কতগুলো কন্ডিশন ছিল, যেমন এইটা হইতে হবে হচ্ছে ভি ইউ এর কনজুগেট, তারপরে হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি আছে, তারপরে হচ্ছে আপনার মেইন যেটার কি ইস্যু ছিল যে নর্মের ডেফিনেশন হচ্ছে স্কোয়ার রুট অফ নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট, ঠিক আছে। তো অ্যাজ এ রেজাল্ট, সো এটা হচ্ছে ইউ এর নর্ম, আমি শুধু এমনি লিখলাম, বেশি লিখলাম না কিছু। তো অ্যাজ এ রেজাল্ট নর্ম একটা স্কোয়ার রুটের মধ্যে একটা নাম্বার, এবং এই নাম্বারটা কখনোই লেস দেন 0 হবে না, মানে নর্ম একটা নাম্বার, লেন্থ, ভেক্টরের লেন্থ, এইভাবে আমরা চিন্তা করতে চাই, যতই কমপ্লেক্স ভেক্টর হোক, অমুক তমুক হোক। তো এই জিনিসটা একটা কন্ডিশন ছিল, যেটা হচ্ছে এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, অ্যান্ড এইটা ইকুয়ালস টু 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ ইউ ইটসেলফ ইজ দ্য 0 ভেক্টর। এবং এবং এখানে যেরকম ধরেন আমি যদি 1 এর সাথে 1 এর মানে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নিই, বাইনারিতে করলে কি হয়, 1 প্লাস মানে 1 into 1 আর 1 into 1, তো 1 + 1 which is 0। হ্যাঁ, মানে ইনার প্রোডাক্ট হইতে গেলে সেটা মানে ইনার প্রোডাক্টের কন্ডিশন হচ্ছে এইটা, যে আমার প্রপার ইনার প্রোডাক্ট যদি ডেফিনেশন হইতে হয়, তাহলে একমাত্র 0 ভেক্টরের জন্যই ইনার প্রোডাক্ট 0 আসতে পারবে, আর কখনো 0 আসতে পারবে না, ঠিক আছে। তো কিন্তু এই যে দেখেন এই ভেক্টরটা, লেটস কল দিস ইউ, এটা তো নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করে 0 চলে আসলো, ঠিক আছে। কারণ কি? কারণ এইখানে আসলে 1 + 1 আসছে, এবং বাইনারি ফিল্ডে যোগ এটা ইকুয়ালস টু 0। তো এইটা আসলে মানে আমরা যে এখানে যেই গুণগুলো করতেছি, মানে এভাবে যদি ইনার প্রোডাক্ট করি, ওইটা কিন্তু আসলে ইনার প্রোডাক্ট বলা উচিত না, যদিও অনেক জায়গায় বলে যে বাইনারি ইনার প্রোডাক্ট। ওটার আরেকটা অফিসিয়াল নাম আছে বাইনারি লিনিয়ার ফর্ম, ঠিক আছে, এরকম কঠিন একটা নাম আছে, মানে ওইটাকে বলে ফর্ম। আচ্ছা, কেন বলতেছি?
এই পেঁচাইলাম কেন? কারণ আসলে আপনার ওই প্রশ্নের উত্তরটা যে আসলে এটার কোনো ইয়ে আছে কিনা, ইন্টিউশন আছে কিনা যে ডুয়াল কোডের, ঠিক আছে? আমি আসলে প্রথমে বুঝতেছিলাম না, যেমন ওই ডেফিনেশনটাই যখন পড়তেছিলাম যে ভাই নিজের ডুয়াল কোড কেমনে নিজের সাবসেট হয়। আমরা তো জানি যে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর গুণ করলে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে আনলেস এ হয়। তো এই জায়গায় আসলে ভুলটা, এটা আসলে ইনার প্রোডাক্ট না। তো আপনার এই যে 7 বিট ভেক্টর স্পেসের মধ্যে একটা সাবস্পেস আছে, যেই সাবস্পেসটা সাথে আরেকটা সাবস্পেস এর সবগুলো ভেক্টরই অর্থোগোনাল। যেমন হচ্ছে আমাদের যদি 3 ডিমেনশনাল কথা চিন্তা করি, এই মেঝের সাথে এই জেড অ্যাক্সিস বরাবর যেই ভেক্টর আছে, এটা হচ্ছে মানে ফর এক্সাম্পল আমার মেসেজ বিটটা হচ্ছে ওটা আমার পছন্দ আছে, ওটা একটা সাবস্পেসের মধ্যে পড়ে। হ্যাঁ, মেসেজ বিটটা কিন্তু আবার 4 ডিমেনশনাল স্পেস। হ্যাঁ, কোড একটা 7 বিট স্পেস ভেক্টর স্পেস আছে, 7 ডিমেনশনাল একটা সাবস্পেস আছে, 4 ডাইমেনশনাল একটা সাবস্পেসের মধ্যে আছে, এবং ওইটার সাথে অর্থোগোনাল। আমি যেটা কি ধরেন উদাহরণ দিচ্ছিলাম, মানে আমার কাছে যেখানে খটকা লাগতো, আমি জানি না আপনার ওইখানে লাগতেছে কিনা, যে মেঝে এটা হচ্ছে XY প্লেন একটা ভেক্টর স্পেস, 2D ভেক্টর স্পেস, আর জেড বরাবর যে একটা ভেক্টর স্পেস, তো 1 ডিমেনশনাল ভেক্টর স্পেস। এই ভেক্টর স্পেসটা এই ভেক্টর স্পেসের সাথে অর্থোগোনাল, কারণ আপনি এই ভেক্টর স্পেসের সাথে এই ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টর নেন, দে উইল বি অর্থোগোনাল, ঠিক আছে? আচ্ছা, তো এইটা পড়ার পর আমার মনে হচ্ছে, আচ্ছা আমার যদি দুইটা ভেক্টর মানে দুইটা সাবস্পেস এরকম হয়, অর্থোগোনাল হয়, তাহলে তো মানে একমাত্র তাদের পয়েন্ট কি, ক্রসিং পয়েন্ট হবে অরিজিন পয়েন্টটা, আর কোনোটাই তো আসলে দুইটা ভেক্টর স্পেসের মধ্যেই নাই। কিন্তু আসলে বাইনারি এই জায়গাটাই এটা হয় না, কারণ কি, যে ফর দিস বিকজ এমন হইতে পারে নিজেই নিজের সাথে অর্থোগোনাল। কারণ আপনারা এটাকে যদি ইনার প্রোডাক্ট বলেন, এটার সাথে এটার ইনার প্রোডাক্ট করলে 0 আসছে, তাহলে বলবেন না যে এটা নিজের সাথে নিজে অর্থোগোনাল? তো কাইন্ড অফ এইটা আসলে নিজেই নিজের সাথে অর্থোগোনাল। হ্যাঁ, বলেই তো, কিন্তু বলা উচিত না, কারণ আসলে ইনার অর্থোগোনাল ইজ ডিফাইন্ড ফ্রম ইনার প্রোডাক্ট। সো এই জন্য হয়তো আপনার একটু ঘাপলা লাগতে পারে যে একটা ভেক্টর স্পেস সাবস্পেস আছে, এই সাবস্পেসটার মধ্যে আরেকটা সাবস্পেস আছে যে ওইটার সাথে অর্থোগোনাল, কেমনে হয় আবার? ঠিক আছে, তো এটা হয় হচ্ছে কারণ বিকজ অফ দিস। তো হ্যাঁ, বিগার স্পেসটা তো হচ্ছে আপনার 7 ডাইমেনশনাল স্পেস, তার মধ্যে একটা 4 ডাইমেনশনাল সাবস্পেস আছে, ঠিক আছে? এইটার ডুয়াল হইল আরেকটা 3 ডাইমেনশনাল সাবস্পেস, ঠিক আছে? ওই 3 ডাইমেনশনাল সাবস্পেসটা এমন, মানে যদি আর কি আমরা রিয়েল লাইফে চিন্তা করি, তাহলে মনে যাচ্ছে 2Dর সাথে এই যে এই ডিমেনশনটা তো অর্থোগোনাল। ওয়েল, বাট ভেক্টর তো সবসময় মানে জেড অ্যাক্সিস তো অরিজিন থেকেই শুরু করা লাগে। হ্যাঁ, সাবস্পেস হতে গেলে অরিজিন থাকাই লাগবে। মানে আমরা ভেক্টরটাকে সরাই, বাট ভেক্টর কিন্তু আমরা ওই ছবি তাকালে সবসময় অরিজিন থাকবে লেজে, আর শীর্ষবিন্দুটা হবে যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে? তো হ্যাঁ, 0 অ্যাডিটিভ আইডেন্টিটি থাকতে হবে সেটের মধ্যে, এটাই তো। হ্যাঁ, না, ও ভাবতেছিল কি যে ভেক্টর তো আমি সরাইতে পারি, তাহলে তো অন্য জায়গায় ক্রসিং করতে পারি। ভেক্টর যে সরানোটা, এটা আসলে অন্য জিনিস। বাট আমরা যখন ওই যে ভেক্টর স্পেসে যে অ্যারো দিয়ে ছবি আঁকে, ওটা কিন্তু সবসময় অরিজিন থেকে তীরটা টানি, ঠিক আছে? ওইটা সবসময় ওই যে ছোটোবেলায় পড়ছেন না পজিশন ভেক্টর, ওইটাই আর কি। আমরা সবসময় আসলে পজিশন ভেক্টর নিয়েই কাজ করি, ঠিক আছে? তো এই আর কি। তো এই কি পাইছেন? হ্যাঁ, দেখাতে পারেন, অবশ্যই। আচ্ছা, হ্যাঁ বলেন দেখি। ডুয়াল কোডের একটা কার সাথে ইনার প্রোডাক্ট? হ্যাঁ, কোডস সি পারপেন্ডিকুলার এরকম। হ্যাঁ, সি পারপেন্ডিকুলার আই গেস, মানে ওরা তো মনে হয় এমনি লেখে আই গেস, নাকি বা কিছু একটা। হ্যাঁ, লিখে না, আই থিঙ্ক এইটার কি ওরা, হ্যাঁ মানে 1/, মানে যেটা হচ্ছে যে আসলে আপনি কি, আচ্ছা ছোটো হাতের সি এর কথা বলতেছেন? হ্যাঁ, মানে আপনার ছোটো হাতের সি, এই ভেক্টরটা ধরেন সি থেকে আসছে, আর ডুয়াল থেকে ধরেন ডি আসছে। তো এদের মধ্যে ইনার প্রোডাক্ট নিলে, ইনার প্রোডাক্ট বলতে কোটেশন মার্কের মধ্যে ইনার প্রোডাক্ট, এইটা আর কি, মানে আসলে বাইনারি লিনিয়ার ফর্ম বলা উচিত। তো এইটা হচ্ছে ইকুয়ালস টু 0 আসতে হবে। তো আপনার
এই যে সি থেকে যে সেটটা আছে এর মধ্যে এমন অনেকগুলো ডি আছে যারা ওই পুরা সবগুলো মানে বেসিক্যালি বেসিস ভেক্টরগুলোর সাথেই অর্থগোনাল। সি এর মধ্যে থাকে তখন আমরা বলবো যে হচ্ছে হ্যামিং কোড, ডুয়াল কোড। মানে ডুয়াল কোড সবসময় সি এর ভিতরে থাকে। ও না না না, হ্যামিং কোড তো আলাদা। হ্যামিং কোড তো ওই যে আপনার 2 সামথিং টাইপের। আমরা হচ্ছে ডুয়াল কোড হইল কখন বলি, ডুয়াল কোড বলি যখন হচ্ছে আমাদের একটা সেট থেকে আপনি বিভিন্ন কোড ওয়ার্ড বের করলেন, বের করে করে বসালেন এবং দেখলেন যে আরেকটা ওই 7 ডিমেনশনাল ভেক্টর স্পেসের মধ্যে এমন একটা ভেক্টর আছে যে সবার সাথে অর্থগোনাল। ঠিক আছে, এটা কিন্তু এই সেটের মধ্যেও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, মানে পুরো 7 ডিমেনশনাল স্পেস থেকে নিতে পারে। তো এরকম কী কী ডি আছে, D1 পাইলেন, D2 পাইলেন, D3 পাইলেন, এদের যে সেটটা হবে বা এদেরকে আবার স্প্যান করলেও যে ভেক্টর স্পেসটা হবে সেই ভেক্টর স্পেসটাকে বলা হয় এইটা ডুয়াল। ধরেন ডি দিয়ে লিখলাম ডুয়াল। ঠিক আছে, মানে সি এর প্রত্যেকটা ভেক্টর ডি এর প্রত্যেকটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এখন যেহেতু প্রপার ইনার প্রোডাক্ট না, এমন হইতে পারে সি আর ডি এর মধ্যে ইন্টারসেকশনও থাকতে পারে। ঠিক আছে, আর হ্যামিং কোড হচ্ছে তো একটা এক্সাম্পল। ঠিক আছে, আর ওখানে যেটা বলছিলাম যে সিএসএস কোড হচ্ছে হ্যাঁ এরকম ডুয়াল কোড নিয়ে কাজ করে। ডুয়াল কোডটা ওর সাবসেট হইতে পারে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলো কি জানি বলছি। প্রবাবলি কি ইনফ্যালেবল মানে এটা তো প্রবাবিলিটি, রাইট? হ্যাঁ, বাট এটা কি হচ্ছে আপনার ব্যর্থ, মানে মানে কি কোন সেন্সে বলতেছেন? আমি এটা বলতে চাচ্ছি। যে কোনো সেন্সে প্রবাবিলিটি বলতেছে। প্রবাবিলিটি তো আসলে মানে ফেল করবে এরকমই একটা জিনিস, কারণ এটা আসলে অনেক লার্জ একটা মানে ল অফ লার্জ নাম্বারস, এটার একটা গেম, রাইট? হ্যাঁ, মানে প্রবাবিলিটি দিয়ে করতেছি কারণ আর কোনো ওয়ে নাই। আমি যদি একটা জিনিসকে মেজার করি, একই এক্সপেরিমেন্ট, সেম এক্সপেরিমেন্ট আমি 100 বার রিপিট করলে ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি এবং এইটার কোনো প্যাটার্ন নাই। তো এই ধরনের কেসে প্রবাবিলিটি ইজ ইয়ার বেস্ট কেস। ঠিক আছে, তো মানে অন্য কোনো ওয়ে থাকলে আমরা তো এটা ফর্মুলাই বানাই দিতাম যে এইটা হইলে এইটা হয়। ঠিক আছে, তো এটা প্রেডিক্ট করা যায় না দেখেই তো এটা কি বলে প্রবাবিলিটি দিয়ে করতেছি। তো হ্যাঁ, প্রবাবিলিটি আপনি ইন্ডিভিজুয়াল কেসে তো অবশ্যই ফেল করে। ঠিক আছে, বাট আপনি যদি ধরেন ওই যে একই জিনিস 1 কোটি বার করা লাগে তাহলে আর কি, হ্যাঁ তখন হয়তো আপনি আর কি ওভারঅল জিতবেন বা অন অ্যাভারেজ জিতবেন, এমন একটা বিষয়। আচ্ছা, এটা কাদের? আচ্ছা, ইরর কারেকশন জু। আচ্ছা, ইরর কারেকশন জু তো খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা errorcorrectionzoo.com এটা আর কি খুবই ভালো একটা তবে যদিও এটা পড়তে গেলে ওই যে উইকিপিডিয়া জিনিসপাতি পড়ার মতোই হয়তো ফিল হইতে পারে। ঠিক আছে, এখানে ক্লাসিক্যাল ইরর এবং কোয়ান্টাম ইরর পুরাটাই সব কিছু এখানে আছে। দিস ইজ বেসিক্যালি বলতে পারেন যে ইরর কারেকশনের আর্কাইভ। ঠিক আছে, এটা মানুষজন মিলে বানাইছে এবং এটাতে সব এখন পর্যন্ত যত ইরর কারেকশন মানুষজন বানাইতে পারছে সব এখানে আছে, বোথ ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম ইরর কারেকশন। ঠিক আছে, আচ্ছা এখানে কি করছে? হ্যাঁ, মানে এই যে এটাই ডেফিনেশন। বেসিক্যালি আপনার x.y 0 হবে সব কোড মানে ভ্যালিড কোড ওয়ার্ডগুলোর জন্য এবং এইরকম যত ওয়াই আছে তাদের সেটকে সি এর ডুয়াল বলে। ঠিক আছে, যেটা বললাম আর কি, মানে এই সি পারপেন্ডিকুলারের সবগুলো ভেক্টরই এই সি এর সবগুলো ভেক্টরের সাথে অর্থগোনাল। এটাই ঠিক আছে, এমন যে কোনো এক্স এবং যে কোনো ওয়াই অর্থগোনাল। প্রত্যেকটা ভেক্টর সি এর প্রত্যেকটা ভেক্টর সাথে হ্যাঁ, সবাই সবার সাথে, এবং মানে ইনফ্যাক্ট এইটা বাদে আর কেউ নাই, মানে এই সেটে সবাইকে ইনক্লুড করতে হবে, কাউকে বাদ দিয়েও বানাইতে পারবে না সেটটা। ঠিক আছে, লার্জেস্ট সাবসেট, মানে ধরেন আপনি এখান থেকে সি পারপেন্ডিকুলার থেকে একটা যদি বাদও দিয়ে দেন তাহলেও তো সি পারপেন্ডিকুলারের সবগুলো সি এর সাথে হবে, কিন্তু ওইটাকেও আমরা ডুয়াল কোড বলবো না, সবগুলো কোনোটাকে বাদ দেওয়া যাবে না। এমন যত কোড ওয়ার্ড আছে যারা সি এর কোড ওয়ার্ডগুলোর সাথে সবার সাথে সবাই অর্থ বলবে, কোনো ভুল নাই, সবাই সবার সাথে অর্থ বলে এরকম, তাদেরকেই এবং এটার বাইরে আর কেউ নাই, তাদের সেটটাকে আর কি ডুয়াল কোড বলে। এটি হ্যাঁ, এটাই আর কি খুব কনসাইজ ওয়েতে লেখা, এটাই ঠিক আছে। আচ্ছা, আর এইগুলা দেখে ভয় পায়েন না, এইগুলা হচ্ছে এফ হচ্ছে ফিল্ড। ঠিক আছে, এফ কিউ দিয়ে বোঝায় হচ্ছে আমরা তো বাইনারিতে ইউজ করতেছি, তো আমাদের জন্য F2 ডান। ঠিক আছে, আর F2n মানে হচ্ছে n বিট, এটাই। হ্যাঁ, তার মানে কি এই জিনিসটা হচ্ছে আমি যদি লাইক আমরা হচ্ছে গ্যালাফেল 2 এর জন্য কাজ করছি, হ্যাঁ সেগুলো কি সেম কনসেপ্ট হবে যেটা আমরা হ্যাঁ, এটা ইন জেনারেল ডেফিনিশন এটা। আমরা সেম ডেফিনেশন করতে আমরা অনেক কিছু অনেক জায়গায় জেনে যেমন সেখানে আমরা সাইক্লিক
হয়ে 1+1 সাইকেল হয়ে হ্যাঁ হ্যাঁ, তখন আপনাকে ওইটাও ঠিক করতে হবে। সাইকেল হয়ে হ্যাঁ, তখন আবার অন্যগুলো আসবে, ঠিক আছে, অন্য ভেক্টরগুলো আসবে যেগুলো ডেফিনেশন হয়। হ্যাঁ। যদি আমি হ্যামিংয়ে ফেরত যাই, হ্যামিং মানে প্যারিটি চেক যে যদি কোড ওয়ার্ড শেষ ঠিক হয় তত জিরো আসে, হ্যাঁ, তারপরে কি কোডটা ডুয়াল বুঝি নাই। না প্যারিটি চেক ম্যাট্রিক্সটার সাথে যদি আমরা রিয়েল কোড ওয়ার্ডের সাথে যদি মাল্টিপ্লাই করি তখন তো জিরো আসতেছে, রাইট? হ্যাঁ, এটা তো জিরো আসতেছে। দ্যাট মিন্স কি এই ডোটা কি ডুয়াল কোড? এই দুইটা ডুয়াল কোড না, বাট মানে কাছাকাছি, আপনি যেটা বলছেন কাছাকাছি। আসলে এইটা মনে আছে যে ডুয়াল কোডের জেনারেটর হচ্ছে বেসিক্যালি এইচ ট্রান্সপোজ। তো জেনারেটর মানে কি, মানে হচ্ছে ওইটার যে কলামগুলো আছে ওইগুলো হচ্ছে বেসিস, ওইটা দিয়ে স্প্যান করলে যে এই ভেক্টর স্পেসটা পাওয়া যায় সেইটা হবে এর ডুয়াল, ঠিক আছে। তো মানে ইন এ সেন্স ইউ আর কারেক্ট, বাট মানে এটা তো ভেক্টর না, বাট এইটা যেই মানে এটাও আসলে না, এটা ট্রান্সপোজ যেই ভেক্টর স্পেসটা জেনারেট করে সেইটার আর কি সবাই এর সাথে অর্থ হবে। না গ্রুপ থিওরি মানে সবই তো ডেফিনেশন। এই যে এই পার্ট পুরাটাই লিনিয়ার অ্যালজেব্রা, এটা লিনিয়ার কোড নাম দেওয়া হয়েছে লিনিয়ার অ্যালজেব্রার জন্য, ঠিক আছে। এই পার্টগুলো হচ্ছে HC = 0, এলেট পড়েন, দেখেন ডেফিনেশন পড়লে তারপরে বুঝতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকে তো অনেক টায়ার্ড হয়ে গেলাম। তো এখন আচ্ছা শেষ একটু করি, সেটা হচ্ছে যে আমি হয়তো যেটা বলবো এইটা খুব ফান্ডামেন্টাল একটা জিনিস ছিল, যে এটা না হইলে আসলে আপনি CSS কোডের পার্টগুলো বুঝবেন না। এবং আমি একটা জিনিস বলবো যেটা, যেমন শাহনাজ ভাই প্রবাবলি, আমার কেন জানি মনে হচ্ছে যে আমি যখন দেখছিলাম আমার মনে হয় একটা দুইটা বিট হয়তো ভুল আছে, যেটার কারণে ক্যালকুলেশন ভুল হয়েছিল, এরকম টাইপের মনে হচ্ছে যে শাহনাজ ভাইয়ের বিট, কারণ অনেক 101010 ভুল হতেই পারে। বাট দ্য থিং ইজ যে এইটার জন্য যেই এক্সাম্পলটা অ্যাটলিস্ট একটা এক্সাম্পল হাতে করবেন, ঠিক আছে, এই হ্যামিং কোড দিয়ে কিভাবে আমরা CSS কোড বানাইতে পারি, এইটা যদি না করেন তাহলে আসলে বুঝতে পারবেন। যদিও আপনারা আসলে এখনও কোয়ান্টাম এরর কারেকশনে ঢোকেন নাই, তো এখন হয়তো আমি যেটা বললো যে অন্যদের জন্য বলতেছে, আপাতত আপনাদের হয়তো মিডের পরে আর কি কথাটা বলতে পারবো, মিডের পর বলতে আর কি, যাই হোক হোয়াট এভার। তো আপনারা চাইলে আর্লিও পড়াশোনা শুরু করতে পারেন, সব তো পড়াতেই হবে। আচ্ছা, আপনারা হচ্ছে একটা কাজ করেন, সেটা হচ্ছে CSS কোড দেখেন যে ইয়াতে নিলসেন চুয়াংয়ে প্রুফ আছে বেসিক্যালি কেন এইটা হইলে, বা ওই যে কেন ওই উইয়ার্ড ডেফিনেশনটা নিলে কাজ করে। বেসিক্যালি উইকিপিডিয়ায় যেটা দেখলাম আসলে নিলসেন চুয়াং থেকে বেসিক্যালি বসায় দিচ্ছে নিয়ে, ঠিক আছে। তো ওই জায়গায় দেখেন সুন্দর মতো প্রুফ আছে, যদিও ওই নোটেশন দেখলে আমিও সারা জীবন কিছু বুঝি নাই, ঠিক আছে। পরে আমি কিছু ভাই বাদ দিই, আমি একটা এক্সাম্পল ধরে করি নগদে, ঠিক আছে। এই হ্যামিং কোড ইজ দ্য এক্সাম্পল, যেটা আর কি বেসিক্যালি ইজ অ্যান এক্সাম্পল যেটা কাজ করে। তো আপনারা হ্যামিং কোড নিয়ে পুরোটা ক্যালকুলেশন করে তাইলে বুঝতে পারেন যে হচ্ছে কী হচ্ছে। এবং শাহনাজ ভাই বেসিক্যালি ওইটাই অ্যাটেম্প করছিল, বাট আমি এক্স্যাক্টলি মনে নাই যে ক্লাসে যেহেতু সরাসরি দেখাইছে একটা দুইটা বিট হয়তো ভুলভাল হইতে পারে, আমার এক্স্যাক্টলি শিওর নাই, বাট ওইটা দেখি ওই যে CSS কোডের হ্যাঁ, মানে এইটা তো আপনার ইয়ার কথা বলতেছি, ক্লাসিক্যালের কথা বললাম, বাট আমি CSS কোডটা তো কোয়ান্টামের পার্ট, ঠিক আছে। CSS কোয়ান্টাম এরর কারেকশন কোডের কথা বলতেছি, ঠিক আছে, যেটা আসলে ওরা পড়ছে, আপনারা এখনো পড়েন নাই, এই জন্য আর কি বলছে। মানে আসলে কীভাবে এই যে ভালো কথা পাইলাম ক্লাসিক্যাল দুইটা কোড নিয়ে আসলে কেমনে মার্চ করে নতুন কোয়ান্টাম কোডটা বানাতে হবে, মানে কেট ব্রাকেটে তো যাইতে হবে, কেমনে যাবো, কীভাবে বানাবো, ওইটা হচ্ছে পয়েন্ট। তো আমি আর কি ওইটা বলছিলাম যে একটা এক্সাম্পল ওয়ার্কআউট করলে আপনারা CSS কোডটা সুন্দর মতো বুঝতে পারবেন। মানে এখন যা পড়তেছেন সবই তো কঠিন, মানে কোনোটাই তো খুব সহজ না, তাই না? মানে এতদিন পর্যন্ত যা পার করে আসছেন এগুলোও তো সহজ ছিল না। তো আসি, অসুবিধা নেই, সামনে ইয়ে করা যাবে, ইজি করা যাবে। বাট দ্য থিং ইজ ওই তো নিজেকে একটু চেষ্টা করতে হবে প্রথম কথা। আর আপনারা মনে হয় একটু দেখলে পারবেন, কারণ 482 এর আগের ভিডিও তো আছে। তারপর আমি বলবো এখনই দৌড়ানোর দরকার নাই, আপাতত লিনিয়ার কোডটাই ভালো মতো আয়ত্ত করেন। আর আরেকটা জিনিস হচ্ছে ইরর কারেকশন। আচ্ছা, এই পার্টটা আই থিঙ্ক টু বি অনেস্ট আমি আপনাদের কাছ থেকে এখানে যে ফিডব্যাকটা পাইলাম নট ব্যাড। মানে আমি যদি আমার কাছে বলতে হয়, আমি বুঝছি যে আচ্ছা আপনারা লিনিয়ার কোডের জিনিসপাতিগুলো অ্যাটলিস্ট আমাদের কাজ করার জন্য যেই আইডিয়াগুলো লাগবে সেগুলো মোটামুটি বুঝেন। হোয়াট ইজ আ প্যারিটি চেক ম্যাট্রিক্স, যেমন আমি যদি বলি আমি আমার আন্ডারগ্রেডে প্যারিটি চেক এই এইচ দেখলে আমি উল্টা দিকে দৌড়াইতাম, ঠিক আছে, অনেস্টলি, কারণ আমি বুঝিই না যে এইচ দিয়ে করবোটা কি, ঠিক আছে। তো মানে হচ্ছে যে ছিল কোর্সে বুঝি নাই কিছু,
তো এখন বুঝি, তো এখন ওইটা আর কি আমি একটু আপনাদের ক্লিয়ারিফাই হইলো, তাহলে এখন এইটা ইউজ করে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি সিএসএস, আপনাদের বলছি যে আপনারা যদি সিএসএস পড়ার চেষ্টা করেন, সিএসএস কোড পার্টগুলা, ট্যানারগ্রাফ জিনিসটা পড়েন, মনে আছে তো ট্যানারগ্রাফ ওয়ার্ডটা যে প্রথমে ইয়ে করছিলেন? তো বেসিক্যালি খুব ফ্যান্সি নাম, আমি পরে দেখলাম আচ্ছা এটা তো খুবই ইজি জিনিস, ঠিক আছে। প্যারাগ্রাফটা হচ্ছে আই থিঙ্ক লাইব্রেরি হচ্ছে শুরুর দিকে থাকতে পারে। শুরু থেকে ছিল, সেটা আমি এটা আসলে ইন্টারপ্রেট করবো কেমন একটা বুঝতেছি। আচ্ছা, এইটা আসলে মানে আচ্ছা দেখা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, একটা কাজ করি, আপনাদের আরেকটা জিনিস বলি, যদিও এই জিনিসগুলোর ভিডিও হয়তো এখনো নাই, না মানে আমি বলছি আচ্ছা কিসের কথা বলতেছি এটা শেষ করি আগে। কিউবিট গাইড নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি আর্থার ইকার্টকে কি চিনেন? ওই যে বা হ্যাঁ, আপনাদের হচ্ছে যে বেসিক্যালি ওর নামে একটা প্রোটোকল আছে বেসিক্যালি, তো ওর ভিডিও আছে বেশ কিছু, খুবই সুন্দর ভিডিও আছে, যেইগুলো শেখার পরে আসলে আমার কাছে মানে বেশ ইনটুইটিভ লাগছিল, ঠিক আছে। ওর ইরর কারেকশনের উপরে ভালোই ফোকাস দিছে, হ্যাঁ। তো না না, ওটা তো মানুষজন এই সমস্ত চ্যানেল কে দেখবে ভাই, মানে কার ঠেকা পড়ছে, মানে এটাকে এখন মিউজিক ভিডিওর মতো বিলিয়ন বিলিয়ন ভিউ পড়বে নাকি? তো এই যে মানে আমি যা মানে অনেক দিন ইয়া করছিলাম, কি বলে মানে বেশ 3 Blue 1 Brown বেশ পপুলারিটি পাওয়ার পরেও দেখি 100K এর মতো ইয়া ছিল, তারপরে বেশ এখন মানে মনে হয় মিলিয়ন পার হয়েছে হয়তো, আমার খেয়াল নাই। তো এই যে এইটা, ঠিক আছে, এই চ্যানেলটা যাবেন, আর্থার ইকার্ট, ও কিন্তু অ্যাকচুয়ালি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করে এবং ফিজিসিস্ট এবং বেশ নাইস ইয়েটে। তো ও হচ্ছে এখানে খুব সুন্দর কিছু লেকচার আছে, ঠিক আছে, এবং সেইগুলো হচ্ছে সুন্দর করে সাজানো আছে, পার্ট বাই পার্ট সুন্দর করে ভেঙে ভেঙে ইয়ে করা আছে, ঠিক আছে। মানে লেকচার 1-এর মধ্যেই দেখেন অনেকগুলো ইয়ে আছে, তো এই পুরাটা যদি আপনারা করতে পারেন খুবই নাইস, মানে ও একদম বেসিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত কোয়ান্টাম ইনফরমেশন থিওরি নিয়ে অনেক কিছু করছে। আচ্ছা, তো এইটা করার পরে ও বেসিক্যালি যেটা করছে, এটার কি লেকচার নোট বলতে পারেন, বাট লেকচার নোটটা তো আপডেট হয়েছে, এতদিন অনেক কিছু অ্যাড করছে যেগুলোর ভিডিও এখন আসে নাই, ওটা হচ্ছে কিউবিট গাইড। তো ওর উদ্দেশ্য হচ্ছে এটাকে একটা বই হিসাবে প্রকাশ করা, কাইন্ড অফ এইটা আর কি, মানে ধরেন ইনকমপ্লিট ফেজে আছে, বেসিক্যালি এটাকে ও ভবিষ্যতে বইয়ে পাবলিশ করবে। তো এইখানে আমি সেদিন দেখলাম যে ও ফল্ট টলারেন্স, এই যে দেখেন ফল্ট টলারেন্স কিছু অ্যাড করা হয় নাই, ঠিক আছে। তো কোয়ান্টাম ইরর কারেকশনে কি অ্যাড করছে এইগুলা দেখতেছিলাম। কোয়ান্টাম ইরর কারেকশনের এই যে দেখেন আজকে আমরা যেগুলো দেখলাম না, এগুলো এখানেও আছে, ঠিক আছে। এইটা হচ্ছে হ্যামিং কোডটা, আর এইটা হচ্ছে হ্যামিং কোড দিয়ে কিভাবে ওই যে কী বলে সিএসএস কোড বানানোর পর, স্টিন কোড বানানোর পরে বেসিক্যালি 1-to-1 একটা ম্যাপিং আছে, এবং বেসিক্যালি এটাকে যে কালার কোড বলে, যে 3টা কালার করা যায়, এরকম কিছু কিছু আছে। হোয়াট এভার, আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই যে এইখানে আপনাদের ট্যানার গ্রাফও আছে, ঠিক আছে। এই যে ট্যানার গ্রাফও আছে। তো আপনারা যদি না বুঝেন, আমি নিজেও এটা পড়ি নাই, আমি এটা জাস্ট কালকেই ডিসকভার করছি যে আচ্ছা এটা এখানে আপডেট করছেও, বাট আমি এতদিন পর্যন্ত আর্থার ইকার্টের জিনিসপাতি যেইভাবে দেখে আসছি, আমার বিশ্বাস যে আপনারা এটা পড়লে হয়তো অনেকখানিকটা বুঝবেন। বাট হ্যাঁ, আপনাদের একটু ইরর কারেকশন পড়ে তারপরে আসা লাগবে, কোয়ান্টাম ইরর কারেকশন পড়ে আপনারা হয়তো দেখলে বুঝবেন যে ট্যানার গ্রাফ কী জিনিস। হ্যাঁ, মানে এই ট্যানার গ্রাফের মানে ওভারঅল এই যে কিউবিট গাইড, দিস ইজ আ ভেরি গুড রিসোর্স, যদি আর কি আপনারা অ্যাকচুয়ালি কোয়ান্টাম কম্পিউটিংয়ে বেশ ভালোই, মানে একদম ধরেন এটা 481-এর সিলেবাস সহই আছে, ঠিক আছে। এবং ইরর কারেকশন নিয়েই বেসিক্যালি অনেক কথাবার্তা বলছে। এই যে দেখেন এই পরের পার্টটুকু পুরাটাই, কারণ কোয়ান্টাম ইনফরমেশন করতে গেলে এগুলো লাগে। স্কট অ্যারনসন তো আছে, এখন ওর কি ভিডিও আছে? আমি লেকচার ও লেকচার নোট আছে, হ্যাঁ লেকচার নোট আছে। আচ্ছা, অ্যারনসনের লেকচার নোটটাতে আমি দেখছি প্রচুর ভুল আছে, মানে টাইপও আছে অনেক, তো আপনারা হয়তো ওইটা দেখে হয়তো ইয়ে পাইতে পারেন। আর ওর নোটগুলো আসলে এরকম যে বোঝা যায় যে ও আচ্ছা শেষ করে নাই, মানে ওর কথা দিয়ে বোঝা যায় যে আচ্ছা ওকে এটা ক্লাসে বলবে, এরপরে বাকিটুকু কন্টিনিউ করবে, মানে এক্স্যাক্টলি হয়তো আমি বলবো যে কমপ্লিট একটা প্যাকেজ এর মতো করে লেখা না। এটা তো বেটার, এবং মানে আর্থার ইকার্টের বেসিক্যালি এই ভিডিওগুলোও দেখেন, মানে আসলে আমি এটা কোনোদিন হয়তো আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, কিন্তু এইগুলো খুবই নাইস। আমি যেইভাবে দেখাইছি দেখবেন যে এর ভিজুয়ালাইজেশন আরও অস্থির, ঠিক আছে। আরও অস্থির মানে কি আরও অস্থির, আমি তো আসলে ভালো মতো দেখাইতে পারি না আপনাদের, ঠিক আছে। ওই যে স্ট্যাবিলাইজারের জিনিসপাতি, সে সব কিছু ছবি দিয়ে বোঝায়, ফিল দিয়ে এমনি এমনি বোঝায়, লেখে না, খুবই মিনিমালিস্টিক ওয়েতে লেখে, ঠিক আছে, বাট ভেরি নাইস, ঠিক আছে। তো দেখতে পারেন, মানে এটা একটা ভালো রিসোর্স। আপনারা যদি আর কি কখনো কোয়ান্টাম ইরর কারেকশন বা কোয়ান্টাম ইনফরমেশন থিওরি নিয়ে কাজ করতে চান, দিস ইজ আ গুড রিসোর্স, আছে এটাই।
হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা এগুলো না বুঝতে পারলে শুরু থেকে দেখতে থাকেন, 481-এর জিনিসপাতি দেখেন তাইলেও লাভ পাবেন, ডেনসিটি অপারেটরের জিনিসপাতি দেখেন, এটুকু তো পড়ছেন, অনেক লাভ পাবেন দেখবেন। ঠিক আছে, কেন ডেনসিটি অপারেটর আসতেছে, বা মানে সে সুন্দর করে মোটিভেট করে। ঠিক আছে, এবং মানে ইজ এ ভেরি গুড রিসার্চার, মানে মানে আপনাদের হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল BB84 পড়ানো হয়, ওর একটা প্রোটোকল আছে E91। ঠিক আছে, এবং ও আরও বেশ কয়েকটা প্রোটোকলকে আর কি জেনারেলাইজ। আমি তো ভাই মাইকেল নিলসনের ভিডিও পাবেন। আমি তো বলতেছি আমরা এমন একটা এরাই বাস করতেছি যে এইখানে যাদের বই পড়ি, যাদের আজকেই হচ্ছে যে ইয়ার দেখাচ্ছিলাম যে মাইকেল নিলসনের দেখালাম, আরেকটা হচ্ছে মার্ক ওয়াইল্ড। আপনাদের বলছিলাম যে মার্ক ওয়াইল্ডের বইটা বেশ বড়, আপলোড করতে পারতেছি না, মানে ডিসকর্ডে আপলোড করতে পারতেছি না, বাট মার্ক ওয়াইল্ডের ওই রকম আপনি ভিডিও লেকচার পাবেন। ঠিক আছে, ও বেসিক্যালি হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশনের একদম মানে একদম কড়া বই লিখছে। ঠিক আছে, তো আপনারা যদি অ্যাকচুয়ালি কোয়ান্টাম ইনফরমেশন পড়তে চান তাইলে আর কি ওর বই পড়তে হবে। আমি নিজেও পড়ি নাই, বাট আছে। হ্যাঁ না, সেটা আছে, কিন্তু মানে পয়েন্ট হচ্ছে যে ওকে ওর ইয়াতে যান, লেকচার আছে, দ্যাটস দ্য ইন্টারেস্টিং ইট। যদিও ওর লেকচারগুলো আমি আজকেই দেখলাম, এটা যদিও লেকচারগুলো অনেক মনে হয় পুরানো কিনা জানি না, মানে 360-র উপরে নাই, সো পড়া যাচ্ছে না, সো প্রবাবলি দেখা কঠিন হবে। ফল 21, আচ্ছা হ্যাঁ, তাহলে খুব বেশি পুরানো না, কিন্তু 360p-তে আপলোড করছে। তো বাট দ্য থিং ইজ যে এই যে এদের ভিডিও পাওয়া যাবে, তারপরে মাইকেল নিলসনের ভিডিও পাবেন। ঠিক আছে, এবং মাইকেল নিলসন হচ্ছে ইয়ার ফ্রেন্ড, 3 Blue 1 Brown-এর ফ্রেন্ড। ঠিক আছে, মানে বস মানুষ যে বসকে চেনে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মাইকেল নিলসনের ওয়েবসাইট। তো মানে ও আর কি কিছু ছোট লেকচার ইন্ট্রোডাকশনারি একটা সিরিজ বানাইছিল। তো মানে হ্যাঁ, মানে এরা এখানে আসলে বৈশাখ কী করে জানি না, তবে করে। ঠিক আছে, হুইচ ইজ ভেরি গুড। মানে আমাদের এই সুযোগটা তো জীবনেও পাইতাম না আমরা, রাইট? মানে এগুলো না থাকলে আমরা শিখতে পারতাম না, আপনাদেরকে কী শিখাইতাম। তো এখন আর কি ভিড় করা লাগতেছে না, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, রাইট? এটাই। হ্যাঁ মানে, এবং এই যে MIT-র ওপেন কোর্সওয়্যার খুবই ভালো একটা প্রজেক্ট, এইটা খুবই অস্থির একটা জিনিস। এটা না করলে মানে মানুষ বহুত সায়েন্টিস্ট আর কি দুনিয়া থেকে কইমা যেত। ঠিক আছে, MIT-র রিসোর্সগুলো না থাকলে। ঠিক আছে, যাই হোক, এখন সবাই করে, বাট ওদের দেখা দেখি করে আসলে। ঠিক আছে, মানে এইটা প্রথম মানে MIT OCW, এইটা তো আসলে ওই যে আপনাদের কোভিডের টাইমে যেটা করার কথা ছিল, ওইটা আসলে ওইরকমই প্ল্যান ছিল। তবে ওইটার উদ্দেশ্য ছিল যে, এবং এইটা আসলে অন্যান্য ইউনিভার্সিটিগুলোও করে, যে সাধারণত 7-8 বছর পরে পাবলিশ করে। ঠিক আছে, কারণ হচ্ছে একদম আপডেটেড যেগুলো MIT-তে পড়তেছে ওইগুলো এখন পারবে না, একটু পিছিয়ে থাকবেন আপনারা। ঠিক আছে, তো না সেটা MIT না, তো ওই রকম মাহবুব স্যারের প্ল্যান আসলে ওই রকমই ছিল, এই জন্যই আমাদেরকে ইংলিশে করতে বলছিল, এটা করতে বলছিল। বাট দেখছেন তো আসলে কই চলে যায়, এগুলো ঠিক হয় না। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত আমি যে আনলিস্টেড করি, এটা আমার স্বভাব হয়ে গেছে, কারণ ওই সময় আমার বেশ বকা খাওয়া লাগছিল কেন আমি পাবলিক করছি ভিডিও। ঠিক আছে, যে ব্র্যাক ইউনিভার্সিটি লোগো থাকতে হবে, তারপরে এগুলো নাই কেন, এরকম আর কি, হ্যানত্যান ম্যানত্যান। ঠিক আছে, তো মানে এই জন্য আর কি আনলিস্টেডই রাখার কথা ছিল, বাট আমি পাবলিক করে দিছি, এটাকে আমার ভুলে গেছে। ঠিক আছে, তো বকাটা খাইছি। মানে এই যে আমরা কি খুব এমনি আটকায় রাখলে, নলেজ আটকায় রাখলে খুব উপকার হবে এমন ভাবি, বাট আসলে তো এটা না। ঠিক আছে, তো ইনফ্যাক্ট এইটারও পাবলিসিটি হয়েছে, মানে MIT-র যে ওপেন কোর্সওয়্যার যখন প্রথম প্রপোজ করছিল, তখন এটা সবাই আর কি, হ্যাঁ এটা কেন করবো, আমাদের মানে যেটা বেচা খাই সেটা কেন সবাইকে শো করবো। তো বাট মানে এই যে এটা যে আসলে এত উপকার, ওদের তো পয়সা কমে নাই, বা ওদের তো স্ট্যান্ডার্ডও নাইমা যায় না, সেই টপেই আছে, ওয়ার্ল্ড টপেই আছে। তো মানে এইটাই, মানে জাস্ট পার্সপেক্টিভের ডিফারেন্স। আপনার মাইকেল সিপস তারপরে নিয়ে আপনার হ্যাঁ মানে গিলবার্ট স্ট্র্যাংয়ের ভিডিও তো MIT-র কোর্সওয়্যারের ওপেন কোর্সওয়্যারেরই ভিডিও। থিওরি অফ কম্পিটিশন আছে, হ্যাঁ এগুলো দেখি নাই যদিও, বাট হ্যাঁ আছে আর কি, মানে ডেফিনেটলি এগুলো তো আছে। আমার ফিল্ড যেহেতু এটা না, তো ওইগুলো নিয়ে আসলে দেখা হয় না। তবে হ্যাঁ, যেমন গিলবার্ট স্ট্র্যাংয়ের মানে ভিডিও অনেক আছে। এই যে আপনাদের কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে বেশি পপুলার বই বা ভালো বই বলতে পারেন, পপুলার না আসলে, পপুলার বই এর চেয়ে বেশি আছে, কিন্তু ভালো বই বলতে পারেন হচ্ছে শঙ্করের বই। ঠিক আছে, আপনারা দেখবেন যে ফিজিক্সের মানুষজন এগুলো নিয়ে লাফালাফি করে, তো শঙ্করের বই ভেরি গুড। ঠিক আছে, না ও ইন্ডিয়ান, ওয়েল আই গেস ইন্ডিয়ান বর্ন। এখন সে কি আসলে শুরু থেকে ইন্ডিয়ান ছিল নাকি মানে আমেরিকা গেছে, মানে ইয়েলের প্রফেসর আর কি।
ঠিক আছে, এবং ওর বই আছে এবং ভেরি নাইস, ওর ইএলের কোর্সের প্রচুর ভিডিও আছে এবং মানে আমার বেশ ভালো লাগতো, ইনটিউশন দিয়ে কথাবার্তা বলতো, ঠিক আছে। এবং মানে আপনারা দেখবেন যে এই যে ইলেকট্রোম্যাগনেটিজমের যে ম্যাক্সওয়েলের 4টা সূত্র আছে, ম্যাক্সওয়েলের 4টা সূত্র লিখলে আমারে লিখতে বললেও আমি এখন নাবলা টাবলা দিয়ে লিখবো, কিন্তু এটাতে বোঝা যায় না যে কী হইতেছে। বাট আপনি যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো দিয়ে লেখেন তাহলে আসলে মাছ বেটার বোঝা যায় কী হইতেছে। তো ওইভাবেই ফিল করছে এবং ফিল করে দেখেন এইটাই আসলে হওয়ার কথা ছিল, তাই এটা হয়েছে। মানে ফর্মুলা জাস্ট লেখা দেওয়া না, আপনাকে মোটিভেট করে নিয়ে আসা, এই জিনিসগুলো খুবই নাইস। এবং এই যে ওয়ার্ল্ড ক্লাস প্রফেসরগুলার মানে ভিডিওগুলো এখন অনলাইনে পাওয়া যায়, আপনাদের ইয়াতে যে পাচ্ছেন এটা খুবই ভালো, লাইফ টাইমে পাচ্ছেন। যেমন আমি বলছিলাম যে ভাই আমার টাইমে যদি এই লিনিয়ার অ্যালজেব্রার কোর্সটা 3 Blue 1 Brown বাইর করতো তাইলে আসলে মানে সারা জীবন কৃতজ্ঞ থাকতাম, ঠিক আছে। ওইটার পরেও পাইছি, তারপরেও সারা জীবন কৃতজ্ঞ আছে, কিন্তু ওই সময় পাইলে আমি অনেক কিছু বুঝতে পারতাম যেটা মানে আমার কোর্সগুলো কিছুই বুঝি না। এই যে ধরেন এইচ দেখলে পালাইতাম, কারণ কি, কারণ লিনিয়ার অ্যালজেব্রাই তো পারি না, ঠিক আছে। এখন বুঝি ও আচ্ছা লিনিয়ার অ্যালজেব্রা আসলে অনেক পাওয়ারফুল। তখন হয়তো কি ভাই বের করতেছি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তো দেখাই যাইতেছে, এটা বের করার কি আছে, বা অমুক তমুক, মানে পয়েন্ট বুঝতাম না যে এটা কোথায় ইউজ করতে হয়। এবং আমাদেরকে আসলে আরও অন্যান্য জিনিসপাতি পড়াইছিল যেগুলো আসলে মানে ওই অ্যাক্সিওমেটিক অ্যাপ্রোচে না যে ক্যালকুলেশন এমনি, মানে তো এটা আসলে আমার ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু মানে ওই যে যেটা সব কিছুর সব অ্যাপ্রোচেরই সুবিধা আছে অসুবিধা আছে। যেমন আপনি পিওর ম্যাথের মানুষজনের কাছে যাবেন, আপনাদের ম্যাথের স্টুডেন্টদের কাছেই যান, ওরা দেখেন গালিগালাজ দিতেছে যে একটা এক্সাম্পলও দেখায় না অমুক তমুক। তো এক্সাম্পল দেখালে ক্লিয়ার হয়। এবং মানে বিশেষ করে ধরেন এই 3 Blue 1 Brown আসে, এই যে একটা নর্ম চেঞ্জ করছে যে হ্যাঁ আপনি ইনটিউশন দিয়ে বোঝার চেষ্টা করেন, আপনি মানে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করেন, জাস্ট রিগোরাস ডেফিনেশন মুখস্থ বইলা দিয়েন না, দিস ইজ ফাইন, দ্যাট ইজ ম্যাথমেটিক্স, অসুবিধা নাই। এই জিনিসটা যে নর্মালাইজ করছে, এর আগে এগুলো বললে আপনি গালি খাইতেন যে আচ্ছা আমি তো মোটামুটি এই যে এক্সাম্পল দিয়ে বুঝতেছি কেমনে হবে, এই ধরনের কথাবার্তা বললে ওরা তুচ্ছতাচ্ছিল্য করবে। এবং পিওর ম্যাথের মানুষজন কোনো এক্সাম্পল করে না, ডিরেক্টলি লেখে, ঠিক আছে। মানে মেইন ফর্মুলা লেখেও এইখান থেকে উদ্ধার করে নেন, তারা এটাতে অনেকখানি একটু অভ্যস্ত হয়ে যায়। যারা ফিল্টার আউট হইতে হইতে একদম শেষ পর্যন্ত যারা থাকে তারা অভ্যস্ত হয়, কিন্তু এক্সাম্পল নাই তাদের। আবার আমাদের ইঞ্জিনিয়ারিং সাইডে এত এক্সাম্পল করাইতেছেন, বাট মেইন জিনিসটা পড়ানোর আর সময় থাকতেছে না। অ্যাজ এ রেজাল্ট কী হইতেছে, ওইটা অন্য কোর্সে যে এখানে অ্যাপ্লাই করার কথা ছিল সেই অ্যাপ্লিকেশনটা ভালো মতো করতে পারতেছে, এটাই, ঠিক আছে। তো সব সিস্টেমেরই আসলে সুবিধা অসুবিধা আছে, ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, অনেক বকছি, আমিও টায়ার্ড, বাসার দিকে যাই। আপনাদের তাহলে নেক্সট কাজ কী করবেন এটা আগে ইয়ে করি। লিনিয়ার কোডটা যতদূর পড়ছেন আই থিঙ্ক দ্যাটস ফাইন। আমি এখন শেষ করি, আপনি করেন না, বাকিটা সবাই করছে। আমার 2 দিন লাগবে, মাইল লাগাবো এবার, ঠিক আছে। গাইতানের বই পড়তে হবে। স্যার গাইডের পর 2 পৃষ্ঠা পড়া পড়া স্টার্ট করে গাইডের পড়লে পারে, তারপর হচ্ছে অন্য বইগুলো। আচ্ছা তাহলে এটা শেয়ার করেন, এই জন্যই তো আসলে বলছিলাম যে আপনারা বলেন যে কেমনে কী করবেন, তাহলে কীভাবে পড়বে বলেন। শাহনাজ ভাই, ঠিক আছে, দেখেন অসুবিধা নেই। না শাহনাজ ভাই তো যথেষ্ট রিগোরাস ওয়েতেই পড়ায়, মানে ওনার ফিল্ড এন্ড হচ্ছে অ্যাথলেটিক যেবার আগে থেকে থাকে, তাহলে প্রথমে ওগুলো স্কিপ করলেও চলে, ঠিক আছে। শাহনাজ ভাই কিন্তু হইতেছে মানে মানে আমি আসলে জানি না যে উনি আসলে মানুষ কেমনে, এরকম একটা বিষয় আর কি, ঠিক আছে। মানে এমন কোনো টপিক আমি এখনো পাই নাই যেটা ভাই এই জিনিসটা কি দেখছেন, হ্যাঁ এটা তো পড়ছিলাম, এটা তো ওই যে মানে ইন্টারমিডিয়েটের সময় দেখছিলাম, তো মানে মানে আসলে মানুষের প্রশংসা করতে খুব লজ্জা লাগে, বাট উনি আসলে একদম ধরাছোঁয়ার বাইরের টাইপের মানুষ, ঠিক আছে। তো মানে আপনার পেরিমিটারের নাম তো জানেন না, তো পেরিমিটারে হচ্ছে যে 25 জনকে নেয়। আপনাদের যে 481 শুরু হয়েছিল যে সারা বিশ্ব থেকে 25 জনকে নেয় আর কি, ফিজিক্সে খুবই ওয়াটারলুর একটা মানে ছোট একটা স্কুল, ওখানে বেসিক্যালি কোচিংয়ের মতো যায় মানুষ করতে, 1 বছরের প্রোগ্রাম, ধুমায় মানে শুধু মানে আগের থেকে পড়ে যাবেন, সব শিখবেন, তো এরকম। তো ওইখানে চান্স পাওয়াতে হচ্ছে সব মানে বেশ খুশি, হ্যাঁ ভাই চান্স পাইছে। তো আমাদের একজন স্যার আছেন, হয়তো আসাদ মোমেন স্যার, নাম শুনে থাকবেন হয়তো, বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে মানে ওনার নাম না শোনাটা আর কি মানে আমাদের দুর্ভাগ্য, কারণ উনি হচ্ছে কোনো কাজ করে না, ঠিক আছে, আইইউবিতে বসে থাকে, ঠিক আছে, মেশিন লার্নিং করায়, বাট হি ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ফিজিসিস্ট, ঠিক আছে। মানে ওনার সাইটেশন বাংলাদেশি ফিজিসিস্টদের মধ্যে ওনার সাইটেশন খুব সবচেয়ে বেশি প্রবলেম, এখন পর্যন্ত যে কয়েকজন বেঁচে আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি, উনি কোনো কাজ করে না,
ড্যাম কেয়ার টাইপের, ড্যাম কেয়ার করলাম, থিসিস মেশিন লার্নিং করো, সমস্যা নেই। ঠিক আছে, মানে আমি ওনার উপরে এত বিরক্ত যে আপনার এত পটেনশিয়াল নিয়ে মানে কোনোদিন বলি নাই, অবশ্যই সাহস তো নাই, আর উনি প্রচুর পচায় তো আস্থা থাকবে না, বাট উনি হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিজিসিস্ট রাইট নাও যারা বেঁচে আছে। ঠিক আছে, তো উনি বেসিক্যালি হচ্ছে যে খুবই পটেনশিয়াল নিয়ে মানুষ বসে থাকে, তো যাই হোক ওনার ব্যাপারে না বলি। তো উনি শাহনাজ ভাই যে ইয়াতে চান্স পেয়েছে এটাতে হচ্ছে যে উনি ইমপ্রেসড হয় না, তোমার তো আসলে আরও ভালো করার কথা ছিল। ঠিক আছে, তো মানে এবং মানে অসীম মানে শাহনাজ ভাই মানে উনি যেমন আমি হয়তো পড়াইতে পারি হয়তো ভালো, মানে মোটামুটি আই গেস, বা মোটামুটি ভালো বলতে পারবো, এইটুকু কনফিডেন্স আছে, কিন্তু আমার একাডেমিক রেজাল্ট মিট। ঠিক আছে, তো শাহনাজ ভাই একাডেমিক রেজাল্ট ভালো, অলিম্পিয়াডে ভালো, মানে কি করে নাই সব কিছু করছে। ঠিক আছে, এবং বেসিক্যালি মানে সব মানে মানে পড়ে নাই এমন কোনো টপিক পায় না, এবং সব কিছু এরকম রিগুলাসলি, এবং উনার হচ্ছে উনি আস্তে আস্তে মানে ফিজিক্স থেকে ম্যাথের দিকে মানে পিওর সাবজেক্টের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে স্বাভাবিক এই ধরনের মানুষজন আসলে সাধারণত দিন শেষে দেখা যাচ্ছে পিওর সাবজেক্টের দিকেই যায়। আর আমাদের এখানে একজন ছিল মীর ফারুক ভাই ছিল, উনি আর কি পিএইচডি প্রোগ্রামের মাঝখানে বাংলাদেশে কিছুদিন আসছিল ছুটি নিয়ে, তো এখানে আর কি তখন ব্র্যাকে ছিল আপনাদের 250 নিতে, এবং এই কোয়ান্টামে কিছু কাজ করতে। তো উনি হচ্ছে অলরেডি পিএইচডি করতেছে, বা পিএইচডি মানে এখন তো পিএইচডি হয়ে গেছে। তো উনি তখন রিসার্চ করতেছিল, এবং উনি পিএইচডির প্রবলেমগুলো ভাই তখন মাস্টার্স কেবল করতেছে, তো ওনাকে দেখায় তো উনি সব সলভ করে দিত। ঠিক আছে, এবং পিএইচডি রিলেটেড প্রবলেম যেগুলো সেগুলো সব পারতো, মানে উনি খুবই অস্থির। ঠিক আছে, তো শাহনাজ ভাই মানে ধরেন আপনাদের যদি এরকম মনে হয় যে আচ্ছা আমার সাথে অমুকের এই ডিফারেন্স, তো শাহনাজ ভাই হচ্ছে আমাদের ধরাছোঁয়ার বাইরে এরকম আর কি। ঠিক আছে, এবং উনি আসলে কোয়ান্টাম কম্পিউটিং এমনি মানে সাইড বিজনেস এটা। ঠিক আছে, তো এরকম একটা বিষয়। ঠিক আছে, যাই হোক করেন, সমস্যা নাই, দেখা যাক। আচ্ছা তাহলে আপনি হ্যাঁ খোঁজেন, অসুবিধা নেই। আচ্ছা আপনারা হচ্ছে তাহলে প্রথম কথা হ্যাঁ যেটাই হোক ওদের সাথে ডিসকাস করে এখনই শুনেন, কারণ আপনি কিন্তু পিছিয়ে আছেন। কি করছেন আপনি? কি স্টেবিলাইজারেরটা পড়ছেন? শিওর? আচ্ছা তাহলে আগামী দিন ধরবো আপনারা। ঠিক আছে, আপনি স্টেবিলাইজারের দিবেন, পড়াবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, লিনিয়ার কোডটা পড়লেন, এখন আসলে একটু কোয়ান্টাম ইরর কারেকশনের দিকে যাওয়া লাগবে। আমি বলবো কোয়ান্টাম ইরর কারেকশনে ঢুকতে ক্লাসের টাইমে একটু সময় লাগবে, আপনারা একটু পড়তে থাকেন। মানে ইন দ্য মিন টাইম হচ্ছে যে ধরেন মানে ভাইয়েরও তো ইরর কারেকশনের ভিডিও আছে, তারপরে আমারও পুরানো লেকচারের ভিডিওগুলো আছে, দেখে শুরু করতে থাকেন। হ্যাঁ, ইরর কারেকশন আপনি অ্যাকচুয়ালি হচ্ছে যে ডেনসিটি অপারেটর ছাড়াও ঢুকে পড়া যায়, যদিও অ্যানালাইসিস করতে গেলে ডেনসিটি অপারেটর লাগে। তো আপনারা ঢুকে পড়তে পারেন, অ্যাটলিস্ট ইরর কারেকশন কি, ওই যে উইকিপিডিয়া পেজ পড়তে পারেন। উইকিপিডিয়া ইরর কারেকশনের কোয়ান্টাম ইরর কারেকশনের একটা উইকিপিডিয়া পেজ আছে, এটা মনে হয় বুঝবেন দেখলে। তো ওগুলো করতে পারেন, এইভাবে একটু আগাইতে থাকেন। আর আমি ক্লাসেও 482তেও আগাইতে থাকি, আর আপনারা ওদেরকে বোঝানোর মতো করে রেডি হন যে আচ্ছা এমন মানে যারা আর কি এইটার মধ্যে এখনও ঢুকে নেয় তারাও যেন বুঝতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আর কি ফল্ট টলারেন্সে ঢুকতে পারবো। তো এই ঠিক আছে, এখন তাহলে নেক্সট স্টেপ এইটাই থাকবে। মানে ইরর কারেকশন করার জন্য একটু পিছিয়ে আসেন আসলে। আপনাদের ইররটা পড়াইতে হবে। তো আপনাদের নেক্সট মানে ডেনসিটি অপারেটর শেষ হইলে কোয়ান্টাম চ্যানেল পড়ানোর কথা। কোয়ান্টাম চ্যানেলটাতে বেসিক্যালি হচ্ছে আপনি একটা কিউবিটের উপরে যা কিছু করতে পারার কথা, যা করা যায় সবই আর কি ইনক্লুডেড। ঠিক আছে, তো মানে ধরেন মেজারমেন্ট করতে পারেন, বিট ফ্লিপ করতে পারেন, ইরর হইতে পারে, অমুক তমুক যা ওর জীবনে ঘটা সম্ভব সব কিছু মানে জেনারেলভাবে বলতে পারেন কোয়ান্টাম চ্যানেল। তো কোয়ান্টাম চ্যানেলকে লেখার জন্য একটা ওয়ে আছে যেটাকে আর কি বলা হয় ক্রাউস অপারেটর। তো ওইটা পড়ার পরে আমরা আর কি ঢুকতে পারবো যে আচ্ছা কেমনে ইররকে লেখা যায় অমুক তমুক। তবে আপনি চাইলে ওই তো স্টেট ভেক্টর দিয়ে এখনও শুরু করতে পারেন। আপনারা এক কাজ করেন, ওই মানে উইকিপিডিয়া পেজটা দেখতে থাকেন। আছে হ্যাঁ, দেখতে পারেন। মানে ভিডিওগুলো দেখে শেষ করে যাইতে হয়তো একটু ডিফিকাল্ট হবে কিনা, মানে করেন, অসুবিধা নেই, মানে আগাইতে থাকেন। মানে আমি হয়তো বলতেছি যে ক্লাসের সাথে না আগে একটু আগে থাকতে আর কি। ঠিক আছে, আমি হচ্ছে বই দেখে, মানে আমি তো লেকচারে পড়ছি, বই পড়ছি, মানে কোন বইয়ের কথা সেইটা হয়তো